আচ্ছা, তো এই যে সিএস এর ভিতরে সিএস থেকেই মেইনলি এখন রিটেন কোশ্চেন করতেছে, কম বেশি রিটেন কোশ্চেন করতেছে। তো আমাদের যেটা হচ্ছে, আপনারা হচ্ছে লেভেল 3 দিচ্ছেন, রাইট? লেভেল 3, লেভেল 3 মানে হচ্ছে স্কিলড ওয়ার্কার। এজন্য আমাদের প্রশ্নটা আপনার ইয়ের থেকে একটু কঠিন হয় অন্যান্য লেভেলের থেকে। মানে অন্যান্য লেভেল বলতে আমাদের যে অন্যান্য ইলেকট্রনিক্স, টিডিএম, বিউটিফিকেশনের লেভেল হচ্ছে 2, ঠিক আছে? এজন্য প্রশ্ন একটু সোজা। আপনারা যেহেতু লেভেল 3 দিবেন, সেজন্য প্রশ্ন কঠিন হয় এবং কাজগুলাও আপনারা দেখতে পাচ্ছেন যে কম বেশি কঠিন হয়। তো এখন এখানে যেটা আমাদের বেশ কিছু জিনিসগুলো আছে, অ্যাব্রিভিয়েশনও আছে কিছু ইম্পর্টেন্ট। এখানে দেখবেন যে এই পেজটা, অর্থাৎ পেজ নাম্বার এটা হলো 5, 5 মানে রোমান 5 লিখে রাখেন। এই পেজে বেশ কিছু জিনিস ইম্পর্টেন্ট, যেমন ধরেন প্রথমত ইম্পর্টেন্ট হচ্ছে জিআইইউ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তারপরে আপনার এটা গেল কই, মার্কার টার্কার কই? তো এইটা ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনার কই গেল, এই তো কিছুই মার্কিং টার্কিং করতে পারতেছি না। দূর। এই একটা ফরম্যাটেই খোলে, ওপেন হয় আর কি আছে। হুম। আহা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ বলেন তো এটা কি পারেন কিনা? আপনাকে জিজ্ঞাসা করেও লাভ নাই। উত্তর অলওয়েজ, উত্তর অলওয়েজ নেগেটিভ, ঠিক আছে? আপনারা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে কি বোঝায় বলেন? প্রথম পৃষ্ঠায় আসছে বুঝলাম, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাকচুয়ালি কি বলেন? কি বুঝেন? নো, আন্তাজে করে লাভ নাই। বিষয়টা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে এই যে আমি আপনার দেখতেছি, দিস পিসি দেখতেছি না, তারপর আমার মাউসকে এখানে নিচ্ছি, নিয়ে তারপর এটা ওপেন করতেছি, এরপর আবার এখানে বুঝতেছি যে এটা কি লোকাল ডিস্ক ই, তাহলে আমি এখানে ঢুকলাম। এরপর আমি বুঝলাম যে এখানে দেখতেছি এবং কাজ করতেছি, এটা আমার কি কথা বলতেছেন কে? এটা আমার ডেস্কটপ, ঠিক আছে? এটা আমার ডাউনলোডস, এটা আমার ডকুমেন্টস ফোল্ডার। এগুলো আমরা দেখতেছি এবং দেখে দেখে কাজ করার চেষ্টা করতেছি, দ্যাট ইজ কল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর আমি যদি, যেমন আমি এটা দেখে বুঝতেছি যে এটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা লোগো, তো লোগো দেখে এবার আমার ওয়ার্ড দরকার হলে আমি ওয়ার্ড ওপেন করতেছি, এক্সেল দরকার হলে এক্সেল ওপেন করতেছি, এটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর আমি যদি স্টার্ট বাটনে গিয়ে রানে গিয়ে লিখি যে পাওয়ার পিএনটি, মানে একটা কমান্ড লিখলাম যে ওয়ার্ড, ঠিক আছে, উইন ওয়ার্ড, এই কথাটা দিয়ে কি ওপেন হবে বলেন তো? এমএস ওয়ার্ড ওপেন হলো। এই যে কমান্ড লিখলাম, তারপরে কোনো একটা কাজ ঘটলো, এটাকেই বলা হয় জিইউ, না, একটা হচ্ছে জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর একটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। হ্যাঁ, সি এম, কমান্ড লাইন, সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস, কমান্ড লাইন ইন্টারফেস। অর্থাৎ আমি কোন একটা কমান্ড লিখবো, তার উপর ডিপেন্ড করে কিছু একটা ঘটবে, সেটাকেই বলা হয় কমান্ড লাইন ইন্টারফেস। যে আপনি প্রথমে যদি আপনি লেখেন যে সিএমডি, সিএমডি মোড আছে একটা, দেখবেন সিএমডি, দেখবেন যে কোন কোন ডেভেলপাররা এই যে সিএমডি তে কাজ করে, এটাতে লিখলাম। এবার আমি বললাম সিডি, সিডি লিখলাম বা এলএস লিখলাম, এলএস,
ধরেন আমি লিখলাম সিডি ডাউনলোডস, দেখি এটা হয় কিনা, কি আছে কে জানে। এইচপির ভিতরে সিডি এলএস দিয়ে তো মনে হবে না, এলআইএস। সিডি ধরেন আমি লিখলাম যে ডট ডট, এরপরে এইচপি, এখন এইচপি তে আছে না, ফোল্ডারটা এখন কোথায় আছে, এইচপি তে আছে, সিডি ডট ডট দিলাম, এইচপি থেকে বের হয়ে গেল, ঠিক আছে। আবার আপনি যদি দেন যে সিডি এইচপি, তাহলে আবার কি হলো, এইচপি তে যাবে। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, বুঝতে পারছেন? তো এই যে আমি কমান্ড লিখলাম, আমি এমনিতেও যেতে পারি তাই না, যে ইউজারে গেলাম, ইউজারে গিয়ে এইচপি তে গেলাম, তারপর আমি কিন্তু যেতে পারি, আবার কি করতে পারি, আমি সিডি দিয়েও যেতে পারি। এই যে আমি কমান্ড লিখে গেলাম, এটাকে বলা হয় কমান্ড লাইন ইন্টারফেস। আর আপনার দেখে দেখে যাওয়াটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে। এখন যারা উইন্ডোজ ইউজ করে, মানে উইন্ডোজ মানে হচ্ছে আমজনতা, মানে আপনি আমি সবাই, তাদের জন্য হচ্ছে গ্রাফিক্যাল, উইন্ডোজ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। উইন্ডোজ পিসি গুলা যারা থাকে, উইন্ডোজ, ঠিক আছে, উইন্ডোজ যারা পিসি ইউজ করে তারা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করে। আর যারা লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ করে তারা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস নিয়ে কাজ করে, কমান্ড লাইন ইন্টারফেস নিয়ে কাজ করে, ঠিক আছে। তো আমাদের যেটা আমাদের লাগবে হচ্ছে অ্যাকচুয়ালি উইন্ডোজটাই, ঠিক আছে। এটা হলো জিইউআই, যদি পড়েন তার সাথে সিএলআই করতে হবে আপনাকে, সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস। এরপর দেখেন এখানে এলসিডি মনিটর আমরা জানি, এলসিডির ফুল ফর্মটা জানবেন। অস, অস মিনস অপারেশনাল সেফটি অ্যান্ড হেলথ, ঠিক আছে। অকুপেশনাল মানে আপনি আমার এই যে এনএসডিএ, এনএসডিএ তে সেভারাল অকুপেশন আছে। এনএসডিএ একটা বোর্ড যেখানে আপনারা মানে যার থ্রুতে আপনারা সার্টিফিকেট পাবেন। এখানে আপনি যদি যান, এনএসডি স্কিল পোর্টালে চলে গেছে, দাঁড়ান দাঁড়ান, এই পোর্টালে গিয়ে আপনি যদি যান যে আমি আমার কি কি সেক্টর আছে সেটা দেখতে চাচ্ছি, তাহলে এখানে এসে হয়ে গেল কারিকুলাম বা সিবিএলএম, হ্যাঁ, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড গুলাও আছে। আবার এই যে এটা দেখেন, এখানে সেক্টর অনেকগুলো সেক্টর আছে তাই না, যেমন কনস্ট্রাকশন যে সেক্টরটা আছে তার আন্ডারে কি কি আছে, এই যে এসব, ঠিক আছে। এরপরে যে ব্লক বাটিক, বিউটিফিকেশন, হ্যাঁ, এরা, এদেরকে কি বলা হয়, ইনফর্মাল সেক্টর। এবার আইসিটি সেক্টরের আন্ডারে কি কি আছে, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার অপারেশন, ঠিক আছে। এইটা হলো সেক্টর, আইসিটি একটা সেক্টর, এই সেক্টরের আন্ডারে অকুপেশন গুলা হচ্ছে এটা। আপনি এই একটা নিচ্ছেন, এরপরে আপনার ভালো লাগলে আপনি আরো দুই তিনটা কি নিতে পারেন, অকুপেশনে আপনি স্কিল নিতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা কম্পিউটার অপারেশন, তাহলে এই যে সেক্টর, সেক্টরের আন্ডারে এই যে অকুপেশন, আর এটা হচ্ছে লেভেল। এখন অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি মানে হচ্ছে, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মানে হচ্ছে যে আপনার কম্পিউটার অপারেশন, এই একটা অকুপেশন, এই অকুপেশনের আন্ডারে আপনি যখন কাজ করতে যাবেন তখন কি কি সেফটি এবং হেলথ ইস্যুস নিয়ে চিন্তা করবেন, কিছু কি 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 সেফটি এবং হেলথ ইস্যুস নিয়ে চিন্তা করবেন, সেটাই হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ।
আপনার যদি যেমন ব্লক বাটিকের ক্ষেত্রে আপনি যা চিন্তা করবেন সেফটি ব্যাপারে বা অকুপেশনাল, আমার কম্পিউটারের ক্ষেত্রে নিশ্চয় সেটা অ্যাপ্লিকেবল হবে না। এটাকেই বলা হচ্ছে অকুপেশনাল। তারপর পিপিই সম্পর্কে আপনারা সবাই জানেন, পার্সোনাল প্রোটেক্টিভ র্যাম এর ফুল ফর্ম, ইউএসবি এর ফুল ফর্ম, ওএস মানে অপারেটিং সিস্টেম। এবার ডিভিডি হচ্ছে ডিজিটাল ডিস্ক, আর হ্যাঁ আর সিডি কম্প্যাক্ট ডিস্ক, ঠিক আছে। এবার আস্কিরও ফুল ফর্ম অনেক সময় চায়। হ্যাঁ, এই সবগুলোই আপনাকে মুখস্থ করতে হবে, মানে ফুল ফর্ম গুলা মুখস্থ করতে হবে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা আমরা জানি, এটাও মুখস্থ করবেন। যে কোনো কিছুই অ্যাসেসররা জিজ্ঞাসা করতে পারে, অথবা হ্যাঁ কমিউনিকেট করবেন। তাহলে কি কি আছে? অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি এবং ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইসিটি ওয়ার্কপ্লেস, ঠিক আছে। এটা হলো সেক্টর স্পেসিফিক। এবার অকুপেশনাল মানে এই যে সেক্টর, এই সেক্টরের আন্ডারে যে অকুপেশন আছে, এখন অকুপেশন এটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার ইউজ করা, ওয়ার্ড প্রসেসর ইউজ করা, স্প্রেডশিট ইউজ করা, প্রেজেন্টেশন ইউজ করা এবং ডিজিটাল রিসোর্স ইউজ করা। এটা হলো অকুপেশনাল হেলথ এন্ড মানে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্স। কে কার মোবাইলে শব্দটা হলো? কার কার মোবাইলে শব্দ হলো? হ্যাঁ, কে কার মোবাইলে শব্দ হলো? উত্তর দেন। ওরা ওরা ওদের মোবাইল? আচ্ছা তাহলে থাক, আমি ভাবছি আপনাদের মধ্যে কেউ বসে বসে মোবাইল টিপতেছে। ওদেরকে যাওয়া লাগবে না, আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, অকুপেশনাল সেফটি স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, ঠিক আছে। তো এই যে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি এখান, এটা হচ্ছে আপনার কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে যেরকম হবে, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কি সেরকম হবে? ওয়েব ডিজাইনে কি পার্সোনাল কম্পিউটার কেমনে ইউজ করে সেটা শিখাইলে হবে? হ্যাঁ, ওটা যদি শিখে তাহলে তো আর ওর কোর্স করা লাগবে না। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি পার্সোনাল কম্পিউটার কেমনে ইউজ করবে সেটা শিখাবে প্রথমে? সেগুলো শিখাবে না। এইখানে আপনি শিখে ফেলছেন, তার মানে এবার আপনি অ্যাডভান্স লেভেলে যান, ঠিক আছে। তো যেটা যেই সেক্টরের জন্য, যেটা যেই অকুপেশনের জন্য তার উপর ডিপেন্ড করে এটা হয়। তো আপনাদের প্রশ্ন এই তিনটা মিক্স করে হয়, এই সবগুলো মিক্স করে প্রশ্ন হয়। আপনাদের কিছু কিছু প্রশ্ন আপনারা অলরেডি দেখছেন, পড়ছেন, ওই প্রশ্নের উপর ডিপেন্ড করে। তাহলে টোটাল যদি বলে যে আপনাদেরকে আজকে কতগুলো ইউনিট অফ কম্পিটেন্সির উপরে আপনাদের অ্যাসেসমেন্ট হবে, হা করে আমার দিকে তাকায় থেকে, তাই না? হা করে আমার দিকে তাকায় থেকে। কেউ বলবেন 8টা, কেউ বলেন 5টা, কেউ বলবেন 7টা। স্পেসিফিক কোনো অ্যান্সার আপনারা দেন না কেউ। এই যে বলে দিলাম তারপরও ভুল করবেন, করেন গিয়ে আমার কি, আমি কি অ্যাসেসমেন্ট দেবো? এবার 8টা ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে কোনটা কতটুকু ঘন্টা করে পড়বেন, কি কি পড়বেন, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে। তো যাই আমরা, তাহলে পেজ নাম্বার ওই পর্যন্ত শেষ। 4 5 এগুলোর কোনো দরকার নাই। কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে এই পৃষ্ঠাটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হলো পেজ নাম্বার 1 দিয়ে রাখেন। এবার এটাও ফটোকপি করলে করলে ভালো, আমি মনে করি যে ফটোকপি করে নিয়েন। আমি আচ্ছা, এরপর দেখেন আমার একটা প্রশ্ন আসে, এই যে প্রথম যে ইউনিট অফ কম্পিটেন্সিটা আছে, ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস, এটার ক্ষেত্রে এই যে কোড অফ কন্ডাক্ট নিয়ে প্রশ্ন করে, ম্যানার্স এবং এটিকিউট নিয়ে প্রশ্ন হয়, ঠিক আছে। কোড অফ কন্ডাক্ট কমিউনিকেশন আর ইন্টারপ্রেটেড ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ঠিক আছে। তারপরে অ্যাটিটিউড এন্ড ম্যানার্স কি, এটা নিয়ে প্রশ্ন আসে, প্রশ্ন আসছে অলরেডি। তারপরে বলতেছে
যে কোশ্চেন অ্যাবাউট রুটিন ওয়ার্ক এনভায়রনমেন্ট। আচ্ছা, এখন প্রশ্ন অনেকভাবে ঘুরে আসে। তো প্রিপেয়ার ডকুমেন্টস ফর ওয়ার্কিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। এখানে আপনি কি কি করবেন, এই যে দাগ দিয়ে দিছে না প্রসিডিউরস এন্ড ম্যাটার্স, এইটার রিলেটেড কথাগুলা হচ্ছে এটা। এই যে প্রসিডিউরস এন্ড ম্যাটার্স এর, এটা হলো রেঞ্জ অফ ভ্যারিয়েবল, এর রিলেটেড প্রশ্ন হচ্ছে এখান থেকে করবে, ঠিক আছে। এবার দেখেন, আপনাদেরকে একটা প্রশ্ন করবে যে ওয়ে অফ কমিউনিকেশন, ওয়ে অফ কমিউনিকেশনে কি কি জিনিস আছে, এটা প্রশ্ন আসে। হ্যাঁ, ভার্বাল, রিটেন, অনলাইন কমিউনিকেশন, ওকে, একটা প্রশ্ন আসে। এরপর প্রশ্ন আসে চ্যানেল অফ কমিউনিকেশন গুলো কি কি। আপনারা এটা পুরাটা ওভারঅল পুরাটা মুখস্থ করবেন। চ্যানেল অফ কমিউনিকেশন কি কি, এখানে মোটামুটি 9টার মতো আছে, আপনাকে বলে যে 5টা ওয়ে অফ কমিউনিকেশন, চ্যানেল অফ কমিউনিকেশন লিখেন। এবার কার্টিয়াস ম্যানার, এইটা কোথায় কোথায় কাজ করে। একবার প্রশ্ন আসে অ্যাক্টিভ মানে কার্টিয়াস ম্যানার বলতে আপনি কি কি বুঝেন, এরকম প্রশ্ন আসে। আবার বলে যে অ্যাক্টিভ লিসেনিংটা কিসের মধ্যে পড়ে, বা ইফেক্টিভ কোশ্চেনিংটা কিসের মধ্যে পড়ে, বা স্পিকিং স্কিলটা কিসের মধ্যে পড়ে। বোথ সাইডে প্রশ্ন আসে। একটা হচ্ছে প্রশ্ন কি, যে কার্টিয়াস ম্যানার কোন মানে ঘুরে প্রশ্ন করে, আপনারা প্রশ্নগুলো পড়লেই বুঝতে পারবেন যে ইফেক্টিভ কোশ্চেনিং এটা কোন সেক্টরের মধ্যে পড়ে। হয়তো দিবে যে ওয়ে অফ কমিউনিকেশন, চ্যানেল অফ কমিউনিকেশন, নাকি কার্টিয়াস ম্যানার। তো আপনাকে জানতে হবে আমার এই প্রশ্নটার মানেই এই 3টা জিনিস, এই প্রশ্নটার মানেই এই 9টা জিনিস, এই প্রশ্নটার মানেই এই 3টা জিনিস, ঠিক আছে। এবার ভ্যালিডেট সোর্সেস বলতে আপনি কি কি জিনিস বুঝেন, এটা হচ্ছে এখানে। এগুলো পড়তে হবে, এগুলো পড়লে এখন যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর অ্যান্সার মাথা থেকে বের হবে। আর যদি না পড়েন তাহলে আসেন, আসেন আসেন আসেন, কেমন আছেন? আছি ভালো। একটু পিছনে বসেন, ওদেরটা শেষ করি তারপরে। কোনো কাজ আছে জরুরি? তাই, ওই যে ড্রাইভিং এর। আচ্ছা আচ্ছা, বসেন না, একটু বসেন, কথা বলবো, বসেন, ভিতরে বসেন, ভিতরে ওখানে গিয়ে একটু বসেন। আচ্ছা, এরপর দেখেন ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, ঠিক আছে। এটাতে আপনাদের তেমন কিছু পড়ার নাই, তারপরে আন্ডারপিনিং নলেজও পড়ার নাই, মানে এখন মতো পড়তেছে না, বাট প্রশ্ন আসতেই পারে। আরেকটা বিষয় বলি, অ্যাটিটিউড, ম্যানার্স, কোথায় জানি ছিল, ম্যানার্স কি আর অ্যাটিটিউড কি। হ্যাঁ, এটার ক্ষেত্রেও বলে যে ক্লায়েন্ট বেস কমিউনিকেশনে অ্যাটিটিউড এবং ম্যানারের কাজ কি, এই প্রশ্নটা আসে। অনেক সময় লিখতে দেয়, অনেক সময় আপনাকে, আবার অনেক সময় এই যে নন ভার্বাল কমিউনিকেশন বলতে কি বোঝায়, নন ভার্বাল কমিউনিকেশন কি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, যেটা সেটাই হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে। আর ইন্টারপ্রেট, যে এইটা ক্লায়েন্ট বেস কমিউনিকেশন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট বলতে আপনি ইন্টারপ্রেট, ক্লায়েন্ট বেস কমিউনিকেশন এবং অ্যাটিটিউডের মধ্যে কি পড়ে সেটা হচ্ছে আপনার এখানে ইম্পর্টেন্ট। তাহলে কোড অফ কন্ডাক্ট যদি কোনো প্রশ্নে থাকে তাহলে বুঝবেন যে এটা কি ক্লায়েন্ট বেস কমিউনিকেশনের একটা পার্ট, বুঝতে পারছেন। এবার কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে আমরা এটা এই পর্যন্তই, ঠিক আছে। তাহলে আমার পৃষ্ঠা নাম্বার 5 এবং 6 ইম্পর্টেন্ট, 5 এবং 6 ইম্পর্টেন্ট, ঠিক আছে।
করছি। এবার এটার পরে সেক্টর স্পেসিফিক দুইটা কম্পিটেন্সি আছে, একটা কি কি আপনার হ্যাজার্ড এবং রিস্ক ইন আইসিটি সেক্টর, রাইট? হ্যাজার্ড মানে কি? ক্ষতি। মানে আপনি এই যে কম্পিউটার গুলো কানেক্টেড আছে, এই কম্পিউটারে যদি ঠিকভাবে ওয়্যারিং না হয় তাহলে আপনি কি করতে পারেন, পড়ে যেতে পারেন, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কমন। তারপরে আপনার ফ্লোরটা স্লিপারি আছে, এখন আপনি পড়ে গেলেন, তখন কি হবে? ফিজিক্যাল হ্যাজার্ডের সম্মুখীন হবেন। এরকম আপনার কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে আপনি কি কি হ্যাজার্ডের সম্মুখীন হতে পারেন। আবার ওয়েল্ডিং এর ক্ষেত্রে ধরেন, ওয়েল্ডিং এর ক্ষেত্রে কোনো কিছু তার কাটতে গেছে, হাত কেটে যায় অনেক সময়, এটা তো আর আপনার কম্পিউটারের ক্ষেত্রে হবে না। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যে আমার এই কাজটা করার সময় আমি কি কি হ্যাজার্ডের সম্মুখীন হব কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে। তাইলে এটাই বলতেছে কি কমন সেফটি অ্যান্ড হেলথ রিস্ক, কি কি হ্যাজার্ড হবে সেটা, হ্যাজার্ড কি কি হবে সেটা আগে আপনাকে জানতে হবে, তারপর সেখানে আপনি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরবেন, রাইট? নাকি আগেই পরে বসে থাকবেন, যেটা আপনার সাথে রিলেটেড না সেটাই পরে বসে থাকবেন, ঠিক আছে? এবার এই যে দাগ দিয়ে দিছে না, এটার অ্যাব্রিভিয়েশনটা নিচে আছে যে কমন সেফটি এন্ড হেলথ রিস্ক কি কি আছে, কি কি আছে? আর্গোনমিক্স, রিপিটেড স্ট্রেইন ইনজুরিজ, আই স্ট্রেন মানে চোখ প্রসারিত হয়ে যাওয়া, রেডিয়েশন, কার্পাল টানেল সিনড্রোম এবং ইলেকট্রিক হ্যাজার্ড। এই প্রত্যেকটা জিনিসের উপরে যে কোনো একটা দিয়ে বলবে এটা কি হ্যাজার্ড। ধরেন আপনাকে এমন বলবে যে আপনি সারাক্ষণ পিসি থেকে রেডিয়েশন হচ্ছে, এর জন্য আপনার কোথায় প্রবলেম হবে, আপনি বলবেন কি রেডিয়েশন রিলেটেড প্রবলেম, ঠিক আছে? আবার প্রশ্ন করবে যে আপনি কাজ করতে গেলেন, ইলেকট্রিক শক পেলেন, তাহলে এটা কোন রিলেটেড হ্যাজার্ড, কি বলবেন? ফিজিক্যাল, ইলেকট্রিক হ্যাজার্ড। এবার কার্পাল টানেল সিনড্রোম, এটা কেন হয়? স্ট্রেন ইনজুরি, রিপিটিভ স্ট্রেন ইনজুরি মানে আপনার যে আমরা বলি না যে আমার সারাক্ষণ কাজ করতে করতে আমার এই জায়গায় ব্যথা হয়, যারা ল্যাপটপ কোলে নিয়ে কাজ করেন তাদের দেখবেন যে এই জায়গায় ঘাড়ে ব্যথা হয়, ঠিক আছে? তাহলে রিপিটিভ স্ট্রেন ইনজুরিজ কেন হবে, এই বিষয়টা ইম্পর্টেন্ট, প্রশ্ন আসছে। তারপর দেখেন যে আপনি এই যে হ্যাজার্ড গুলো হবে, এই হ্যাজার্ড গুলো হওয়ার ক্ষেত্রে আপনি কি কি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিতে পারেন সেটা আপনাকে জানতে চাচ্ছি, ঠিক আছে? মানে একটা প্রশ্ন হতে পারে যে আইসিটি সেক্টরে আপনার কমন সেফটি অ্যান্ড হেলথ রিস্ক কি কি হতে পারে, সেটার প্রশ্নের উত্তর হচ্ছে এই কয়টার যে কোনো তিনটা দিয়ে দিবে, অথবা একটা দিবে বাকিগুলা বানিয়ে দিবে, বা এরকম বলবে হুইচ ওয়ান ইজ নট কমন সেফটি অ্যান্ড হেলথ রিস্ক, এখান থেকে চারটা দিয়ে আরেকটা বানিয়ে দিবে অন্য জায়গা থেকে, তখন আপনাকে বুঝতে হবে প্রশ্নের ধারা কি বলতে চায়। একটা হচ্ছে কি 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 হতে পারে, একটা হচ্ছে হুইচ ওয়ান ইজ নট কমন সেফটি অ্যান্ড হেলথ রিস্ক, তার মানে আপনাকে সবগুলোই করতে হবে, কোনটা না সেটা বাইর করতে হবে। এবার ওয়ার্ক প্লেসের একটা, আপনি কম্পিউটারের একটা ওয়ার্ক প্লেস বানাবেন, তার জন্য আপনার কমন ইনফ্রাস্ট্রাকচার কি কি হবে। আপনি কি ওয়েল্ডিং এর মেশিন এনে বা টিডিএম এর মেশিন এনে কম্পিউটারে সেটআপ দিবেন? না না তো বলতেছেন, লিখতে তো পারেন না আপনারা। আপনাদেরকে বলবে যে ওয়ার্ক প্লেসের টাইপ এবং লেআউট কি, তখন আপনারা না লিখেই রেখে দেন স্যার। না, আপনি তো নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আমার এই পুরা ওয়ার্ক এনভায়রনমেন্টে আমার কি কি আছে। আমার আইটি ট্রেনিং ট্রেনিং ল্যাব, এটা তার ভিতরে কি কি আছে, কিছু হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যার আছে বলতে মানে পিসিটিসির কথা বলতেছে না, মানে হার্ডওয়্যার সেটআপ লাগবে,
এরপরে কি লাগবে, কিছু সফটওয়্যার লাগবে ওই হার্ডওয়্যার গুলোকে চালানোর জন্য, রাইট? এরপর কি লাগবে, একটা প্রজেক্টর লাগবে, একটা নেট কানেকশন লাগবে, হ্যাঁ, নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার লাগবে, সার্ভার রুম লাগবে যেখানে সার্ভার থাকে, ঠিক আছে? তারপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট রুম থাকবে। এগুলো হচ্ছে ওয়ার্ক প্লেস, কি কি ওয়ার্ক প্লেস থাকতে পারে চিন্তা ভাবনা করে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? এবার এই যে ঘটনাগুলো ঘটবে তার জন্য আপনি কি কি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিবেন, কি কি, অ্যাপ্রন পরবেন, ইয়ার প্লাগ পরবেন, ফেস মাস্ক পরবেন, চশমা পরবেন, রিস্টব্যান্ড পরবেন। রিস্টব্যান্ড কেন পরে জানেন? হ্যাঁ, বুদ্ধি কি আপনার মাথায় খালি আছে? রিস্টব্যান্ড পরে হচ্ছে যখন কম্পিউটারটা মানে সেট আপ দেয়, ওই যে পিছনে আপনারা দেখছেন কিনা, ওই যে বিকাশ নামে একটা লোক কম্পিউটারে কাজ করতেছিল, কম্পিউটারের সিপিইউ খুলে সে কাজ করতেছিল। এবার সে বিভিন্ন ইলেকট্রনিক জিনিস লাগাচ্ছিল আবার বের করতেছিল। এই সময় যদি যাতে সে ইলেকট্রিক কোনো শক না খায়, তারপরের জন্য হচ্ছে অ্যান্টিস্ট্যাটিক রিস্টব্যান্ড পরতে হয়, আবার অ্যান্টিস্ট্যাটিক শুজ পরতে হয়, যাতে ইলেকট্রিক শক পেলেও সেটা কি হয়ে যায়, নিচে চলে যায়, গ্রাউন্ডে চলে যায়। এবার গ্লাভস পরতে হবে, ঠিক আছে? তাহলে কি কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মুখস্থ করতে হবে। এবার হ্যাজার্ড হতে পারে, তাই না? বিভিন্ন ধরনের হ্যাজার্ড হতে পারে। বলতেছে যে একবার এরকম আসছে যে স্লিপারি ফ্লোর কোন হ্যাজার্ডের অংশ। হ্যাজার্ড তো পড়বেনই যে এগুলা হচ্ছে হ্যাজার্ড, এবার আপনাকে আবার পড়তে হবে কোনটা কোন হ্যাজার্ডের অংশ। আপনি ইলেকট্রিক শক পেলেন, ওই যে ওইটাই ছোট বোন বলতেছিল যে এটা ফিজিক্যাল হ্যাজার্ড না। যখন আপনি কোন একটা কেবল রানিং অ্যাক্রস দ্য ফ্লোর, একটু আগে বলছি যে কেবল গুলো ছড়া ছিটে আছে, আপনি প্যাচ খেয়ে পড়ে গেলেন, দ্যাট ইজ কল ফিজিক্যাল হ্যাজার্ড হবে। আপনার ফ্লোরে কোনো পানি থাকলে বা ডিটারজেন্ট থাকলে তখন সেটা কি হবে, স্লিপ করে পড়ে গেল, স্লিপারি ফ্লোর, ফিজিক্যাল হ্যাজার্ড হবে। এবার ডাস্ট তো থাকেই, সেটার জন্য আপনি ফিজিক্যাল হ্যাজার্ডের সম্মুখীন হবেন। মেকানিক্যাল হ্যাজার্ড মানে কি, কম্পিউটারের যে কেসটা আছে, এই যে এটাকে বলা হয় কম্পিউটারের কেস, এই কেসটা থেকে আপনি কোনো ব্যথা পাইতে পারেন অথবা কোনো ধরনের শকও খেতে পারেন, সেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল হ্যাজার্ড। এবার কেমিক্যাল হ্যাজার্ড কি, ওই যে ক্লিনিং কেমিক্যাল, ডিটারজেন্ট ডিটারজেন্ট যদি পড়ে থাকে সেক্ষেত্রে কেমিক্যাল হ্যাজার্ডেরও সম্মুখীন হতে পারে। আপনি মুছলেন, মুছে আবার ওই হাত দিয়ে কিছু খেলেন, তাহলে সেটা কি হতে পারে, কেমিক্যাল হ্যাজার্ডের অংশ হতে পারে, ঠিক আছে? এবার আর্গোনমিক নিয়ে আপনারা অনেক প্রশ্ন পাইছেন। আর্গোনমিক মিন্স যে আপনি কিভাবে কম্পিউটারের সামনে বসবেন, কতটুক দূরত্বে বসবেন, কিভাবে বসবেন। হ্যাঁ, আপনি এরকম করে বসলেন, এটা কিন্তু স্ট্যান্ডার্ড বসা না। একদম দুই হাত এবং কতটুক দূরত্বে থাকবে, আপনার পাটা কিরকম ভাবে থাকবে, এটাকে বলা হয় আর্গোনমিক সেটআপ, ঠিক আছে? দেখেন, ইউজিং অ্যাডজাস্টেবল সিটিং, মেইনটেনিং প্রপার পোস্টার, গেস্টার এবং পোস্টার, নাম শুনছেন? গেস্টার মানে কি, আপনি এমন ভাবে হেঁটে গেলেন মনে হচ্ছে আপনি নিচে নিচে হেঁটে গেলেন, আপনি এমন পোশাক পরে আসলেন যেটা সুইটেবল না এখানকার জন্য, দ্যাট ইজ কল গেস্টার। আর পোস্টার মানে কিভাবে বসবেন, আমি আপনাদের অনেককে বলছি যে সোজা হয়ে বসেন, বলি না, দ্যাট ইজ কল পোস্টার। আর এনশিওরিং প্রপার লাইটিং, আপনার এখানে ভালো লাইটিং নাই, আপনি এইভাবে খুঁজে খুঁজে কিবোর্ডের জিনিসপত্র দেখতেছেন, তাহলে সেটা আর্গোনমিক্যালি সুইটেবল কন্ডিশন হলো না, বুঝতে পারছেন? এবার আপনার ইমার্জেন্সি কি কি ইকুইপমেন্ট এখনো পর্যন্ত করে নাই, প্রিভেন্টিভ মেজার্স এর জন্য এখনো পর্যন্ত প্রশ্ন আসে নাই, সামনে চলে আসতে পারবে। ইমার্জেন্সি কি কি জিনিস থাকতে হবে পড়তে থাকেন, আসতে পারে। ওয়ার্ক প্লেস ইমার্জেন্সি রেসপন্স প্রসিডিউর,
দেখবেন যে কোনো কোনো ল্যাবে গিয়ে দেখবেন যে ফায়ার ইকুইপমেন্ট থাকে, হ্যাঁ, সেই জিনিসগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। এবার এইখানে আমি একটু ইয়ে নিয়ে আসবো, তাবাসুম একটু আসেন তো, ওনাদেরকে একটু বলেন যে প্রফেশনালিজম মানে ধরেন আপনি একটা কাজ আপনাকে করতে দিছে, আপনাকে ধরেন দিছে যে 2 ঘন্টার মধ্যে আমার কাজটা করে দেন, আপনি কি করলেন, কাজটা 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগাই ফেললেন, তাহলে কি হলো? এটাকেই বলা হয় প্রফেশনালিজম। তারপর ধরেন আপনি যেদিন ধরেন আপনার ইনস্টিটিউটে একটা অনুষ্ঠান আছে, আপনার ড্রেস আপ হইলো একটা নর্মাল ক্যাজুয়াল ড্রেস আপ পরে আসলেন, বাসার জামা কাপড় পরে আসলেন, এটা কি প্রফেশনালিজম হয় না? কেউ পড়ে না, বাট সবাই জানে যে এই দিন, বা আপনার এখানে একটা বসন্ত উৎসব হবে বা একটা নববর্ষ হবে, উৎসব হবে আপনার, যেমন আজকে পিঠা উৎসব হচ্ছে, এখন আপনি চিন্তা করলেন কি যে ঠিক আছে পিঠা উৎসব হোক, যা হোক, আমি প্রতিদিন যে ময়লা জামা কাপড় গুলো পরে যাই সেটাই পরে যাব। এইটাকে বলা হয় প্রফেশনালিজম, মানে কোন দিন কিভাবে করবেন। আবার আপনার একটা ভিজিটর আসতেছে অফিসে, আপনি ওদিন একদম মানে বিয়ে বাড়ির সাজে সাজা চলে আসলেন, মানে আমি আপনাদের জন্য বলতেছি না, বাট টিচারদের কথা বলতেছি। ধর টিচার বা আপনি একটা জায়গায় এমপ্লয়ি হিসেবে যেখানে ঢুকলেন, তো সেখানে গিয়ে আপনার বলে দিছে যে কালকে সবাই ফর্মাল ড্রেসে আসবে, কেউ কেউ কি করে যে টি শার্ট পরে চলে আসে না। ছেলেদের ক্ষেত্রে প্রফেশনাল মানে কি, যে সে প্যান্ট মানে ফর্মাল শার্ট পরবে, এবং দেখবেন ব্যাংকের যে কর্মকর্তারা আছে তারা সবাই ফুল শার্ট পরে, কেউ কিন্তু হাফ শার্ট পরে না। এটা ব্যাংকের প্রফেশনালিজম। এটা কিন্তু আবার আমাদের এখানে নাই। এখানে আপনি হাফ শার্ট ফুল শার্ট পরতে পারেন, সমস্যা নাই, কিন্তু ভিজিটররা আসলে ফুল শার্ট পরে আসার নিয়ম। দেখবেন আমাদের প্রিন্সিপাল স্যারকে দেখবেন, খেয়াল করছেন যে যথেষ্ট প্রফেশনাল লোক, খেয়াল করবেন পোশাক আশাক খেয়াল করবেন, অত্যন্ত ভালো পোশাক আশাক উনি পড়াশোনা করে। তো এই জিনিসটা হচ্ছে প্রফেশনালিজম, কোথায় কি পড়তে হবে। আবার ধরেন আপনার মানে অনেক সময় হয় না যে বিভিন্ন ধরনের উৎসব টুৎসব হয় অফিসিয়াল এনভায়রনমেন্টে, তখন শাড়ি পরে আসলেন, সেটা এক ধরনের সুন্দরতা। আবার ধরেন কোনো কোনো দিন ভালোভাবে পরে আসলেন, এটাই। যেমন ধরেন আপনাদের প্রফেশনালিজম কি, যারা হিজাব করেন তাদের হচ্ছে এখন যেই প্যাটার্নটায় আছেন এটাকে বলা হয় প্রফেশনাল। কিন্তু আপনি আপনার মানে এটুকু ঢেকে রাখলেন বা আপনি ফুল ঢেকে রাখলেন, এটা আমি আপনার মানে আমি তো আর জানি না আপনাদের প্রফেশনাল, বাট আমাকে যে আমার একজন ফ্রেন্ড আছে, ও মানে ফুল হিজাব করে, তো ও যেটা বলে যে অ্যাকচুয়ালি আপনার মুখটা দেখানো এটা হচ্ছে মানে হিজাবের ক্ষেত্রে প্রফেশনাল। ঠিক আছে, আপনি হিজাব করেন বাট আপনার ফেস যেন সবাই দেখতে পায়, হ্যাঁ, কারণ আপনি একটা এনভায়রনমেন্টে ঢুকতেছেন, আপনার ফেসটাই কেউ দেখলো না, তাহলে কিন্তু সেটা প্রফেশনাল বিহেভিয়ার হলো না, আপনাকে দিক দেখাতে হবে। আমরা যেমন অ্যাসেসমেন্টে যখন যাই, তখন কিন্তু আমরা পার্সন টু পার্সন ফেস চেক করি। আপনার হিসাবের আন্ডারে তো আরেকজনও এসে পরীক্ষা দিয়ে দিতে পারে, তাই না? তা তো সেরকম আপনি যখন একটা অফিসে ঢুকবেন, আপনার আন্ডারে মানে আপনার থ্রুতেই তো আরেকজন এরকম চলে আসতে পারে, আসতে পারে না? সো এই বিষয়গুলো মেনটেন করতে হবে। কোথাও যেখানে আপনার ফেস রিকগনিশন হবে, সেখানে অবশ্যই আপনাকে প্রফেশনালিটি মেনটেন করতে হবে। এই বিষয়গুলো, হ্যাঁ, কাজের ক্ষেত্রেও প্রফেশনালিজম আছে, পোশাক আশাকের ক্ষেত্রেও প্রফেশনালিজম আছে, হ্যাঁ। আবার ধরেন আমি যেমন আপনাদেরকে অনেক বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের কথা বলি, শিখাচ্ছে, পড়াচ্ছে, বুঝাচ্ছে, যখন আপনি ক্লায়েন্টের সাথে ডিল করবেন তখন কিভাবে কিভাবে ডিল করবেন এই জিনিসগুলাই বলতেছে। 12 নাম্বার পেজ, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন আমরা এবার পার্সোনাল কম্পিউটারে চলে আসছি, আমি ওয়ার্ড পর্যন্ত যাব, তারপরে ব্রেক দিব, তারপরে আবার অপারেট আ পার্সোনাল কম্পিউটার। আপনি কম্পিউটার কিভাবে করবেন, এই কম্পিউটার যখন আপনি ইউজ করতে যাবেন, মানে পার্সোনাল কম্পিউটারকে আপনি এটাকে স্টার্ট করতে পারেন, এটাকে হার্ডওয়্যার ঠিকমতো কাজ করতেছে কিনা এইটুকু পারেন, এটাকে বলা হয় অপারেট আ পার্সোনাল কম্পিউটার। মানে আপনার কম্পিউটার আপনি স্টার্ট করতে পারেন, কোথায় পাওয়ার বাটনে প্রেস করলে এটা স্টার্ট হবে, কোথায় কিসে প্রেস করলে জিনিসটা ঠিক হবে, কিবোর্ড থেকে মাউসে কানেকশন যাচ্ছে না, কিবোর্ডে
মাউসের লাইট জ্বলতেছে না, তার মানে আপনাকে বুঝতে হবে যে আমার এখানে কানেকশন প্রবলেম আছে। মাউসে প্রবলেম না কানেকশনের প্রবলেম, এই জিনিসটা বোঝা, কিবোর্ডে কানেকশন আছে কি নাই এই জিনিসটা বোঝাটাই হচ্ছে অপারেট আ পার্সোনাল কম্পিউটার। এবার আবার বলতেছে যে এখানে কি যেগুলো দাগ দেওয়া আছে না, এগুলাই মনে করবেন যে চরম ইম্পর্টেন্ট। আর্গোনমিক রিকোয়ারমেন্টস, এই যে আর্গোনমিক রিকোয়ারমেন্টস বলতেছে, তার মানে কোথায় চলে যাব, এই আর্গোনমিক রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তাহলে আর্গোনমিক রিকোয়ারমেন্টস গুলো দেখবেন, এই যে দেখেন কনসিডার কি কি আর্গোনমিক রিকোয়ারমেন্ট লাগবে আপনার সেটা জানতে চাচ্ছে। দেখেন কি কি বলতেছে, রেডিয়েশন ফ্রম স্কিন, চেয়ারের হাইট, স্ক্রিন পজিশন একটু আগে বলছি, ডকুমেন্ট হোল্ডার, প্রপার কিবোর্ড, মাউসের প্লেসমেন্ট, লাইটিং, নয়েজ, মিনিমাইজ নয়েজ অ্যান্ড মেনটেন কারেক্ট পোস্টার। এই যে এরকম এরকম শব্দ করতেছেন, নয়েজ হচ্ছে না, আরেকজনের ডিস্টার্ব হবে না। এই কনসিডার ফুট রেস্ট, পা কিভাবে রাখবেন, এবং পিরিয়ডিক ব্রেকস। পিরিয়ডিক ব্রেকস মানে একটানা কাজ করবেন না, অন্তত আধা ঘন্টা পর পর হাঁটা চলা করা উচিত। ঠিক আছে, এগুলাকে বলা হচ্ছে আর্গোনমিক রিকোয়ারমেন্ট ফর মানে পার্সোনাল কম্পিউটার হ্যাঁ করার জন্য। এবার এখান থেকে মাস্ট প্রশ্ন আসতেই আছে আসতেই আছে আসতেই আছে, সবগুলো মনে রাখতে হবে, বুঝতে হবে যে কোথা থেকে প্রশ্নটা আসছে। এইটা দিয়ে বলবে কোন রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে, অথবা বলবে হোয়াট ইজ দ্য আর্গোনমিক রিকোয়ারমেন্টস ফর অপারেটিং আ পার্সোনাল কম্পিউটার, তখন এগুলো লিখতে হবে। আইদার এমসিকিউ আকারে আসবে অথবা শর্ট কোশ্চেন আকারে আসবে। এরপর দেখেন সবগুলাই, দুই তিনটা না সবগুলো মুখস্থ করবেন, ডাহা সব। ওয়ার্ক অ্যারেঞ্জমেন্টস, ঠিক আছে, ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট নিয়ে এখনো প্রশ্ন করে নাই, সামনে ভবিষ্যতে করলে করতেও পারে। আচ্ছা, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ রিকোয়ারমেন্টস, এটা প্রশ্ন আসে, করবেন। আর কি আসে, কমন অ্যাপ্লিকেশন। আচ্ছা, আরেকটা আসে, আপনারা কাল ওদিনই পড়ছিলেন পার্সোনাল কম্পিউটার এবং অল পেরিফেরালস, পড়ছিলেন না, যে কম্পিউটারের পেরিফেরালস গুলা কি কি। ঠিক আছে, তারপরে আরেকটা বলে যে এই যে আপনি থাকলো অ্যাক্সেস কম্পিউটার সিস্টেম ইনফরমেশন এবং ফিচার্স। ঠিক আছে, এখানে দেখেন কমন অ্যাপ্লিকেশন গুলা কি কি থাকে, মানে উইন্ডোজ যখন আপনি ইনস্টল দিবেন কোনো পিসিতে কি কি জিনিস কমন থাকে আর কি কি জিনিস আপনাকে ইনস্টল করতে হয়। যেমন অব্র ইনস্টল করে নিছি, করছি না, বিজয় ইনস্টল করে নিছি, আর বাকি যা কিছু আছে যে ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, পেইন্ট, মিডিয়া প্লেয়ার, ক্যালকুলেটর, স্টিকি নোট, স্নিপিং টুলস, টেক্সট ডকুমেন্ট, এগুলো হচ্ছে বাই ডিফল্ট থাকে, বাট মাইক্রোসফট অফিস আপনি ইনস্টল করে নেন, মজিলা ফায়ারফক্স ইনস্টল করে নেই, আমরা অ্যাপস ডাউনলোড করে নেই, বুঝতে পারছেন, আর বাকি বিজয় ইনস্টল করে নেয়, কিন্তু বাই ডিফল্ট কি কি থাকে এগুলা। এবার একটা প্রশ্ন ছিল, লোকাল ইউজার অ্যাকাউন্ট আর মাইক্রোসফটের অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি। প্রশ্নটা তুলেন তুলেন, এগুলো লিখেন, বোকার মতো চেয়ে থাকে সব। লোকাল ইউজার অ্যাকাউন্ট আর মাইক্রোসফটের অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি, গুগল করে নেবেন। লোকাল ইউজার অ্যাকাউন্ট আর মাইক্রোসফটের অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি, ফাইল অ্যাট্রিবিউট গুলো কি কি, ফাইল, এই যে একটা ফাইল তৈরি করছি তার অ্যাট্রিবিউট গুলো কি কি। ঠিক আছে, কি কি অ্যাট্রিবিউট থাকে বলেন তো ফাইলের, জাস্ট নরমালি। এই যে একটা ফাইল তৈরি করছি, এটা ফোল্ডার, হ্যাঁ এটা একটা ফাইল তৈরি করছি, ফাইলের কি থাকে, ফাইল নেম আর ফাইলের এক্সটেনশন, ডেট, টাইপ, সাইজ। এই যে দেখেন বলা আছে ফাইলের অ্যাট্রিবিউট কি, ডেট, টাইপ, বুঝতে পারছেন, এটাকে বলা হচ্ছে ফাইল অ্যাট্রিবিউটস।
হোয়াট আর দ্য ফাইল অ্যাট্রিবিউটস, তখন এই 6টা 5টা দিবে, তার সাথে একটা আননোন দিয়ে দিবে, ওইটাই আপনার অ্যান্সার হবে। হুইচ ইজ নট দ্য ফাইল অ্যাট্রিবিউটস, তখন আপনাকে এই 4টা বাদ দিয়ে বাকি যেটা আছে সেটাকে দাগাইতে হবে। বুঝতে পারছেন? তারপরে আপনার বলবে যে মিডিয়া কি কি আছে। অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া, সিডি, ডিভিডি, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, নেটওয়ার্ক, ক্লাউড আর ইউএসবি। অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া গুলো কি কি মুখস্থ করতে হবে। এবার প্রবলেম, একটা প্রশ্ন অবশ্যই আসে, কমন প্রবলেম, হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম গুলো কি কি, সফটওয়্যার রিলেটেড প্রবলেম গুলো কি কি, নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম গুলো কি কি, মাস্ট আসে, প্রশ্ন আসবেই। হার্ডওয়্যার রিলেটেড গুলো দিয়ে বলবে যে এটা কোন রিলেটেড প্রবলেম, সফটওয়্যার গুলো দিয়ে এটা শর্ট কোশ্চেনও আসে, এমসিকিউ তেও আসে। এবার সফটওয়্যার আর মিসিং ফন্টস, আচ্ছা কি কি, অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে, বাংলা টাইপিং সফটওয়্যার গুলা কি কি, আর ফন্টের মধ্যে একটা বলছে আস্কির ফন্ট গুলো লিখো, ইউনিকোডের ফন্ট গুলো লিখো, 2টা আস্কি ফন্ট এবং 3টা ইউনিকোড ফন্ট লিখো। প্রশ্ন ছিল, আপনারা পাইছেন কিনা জানি না, সামনে পাবেন। আমি হ্যাঁ, এখন প্রশ্ন আসতেছে আস্কি 2টা ফন্ট লিখেন এবং ইউনিকোড যে আছে তার কয়েকটা ফন্ট লিখেন, আর অ্যান্টিভাইরাস কি কি, কয়েকটা অ্যান্টিভাইরাসের নাম লিখেন। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এইটা থেকে পেজ নাম্বার 17 ইম্পর্টেন্ট এবং পেজ নাম্বার 18 ইম্পর্টেন্ট, ঠিক আছে? 19-20 দরকার নাই। আর এরপরে যা আসবো, এরপরে আমি এবার ওয়ার্ড প্রসেসরে যাব, ঠিক আছে? ব্রেকে যাই, ব্রেক থেকে এসে ওয়ার্ড প্রসেসর আর পাওয়ার পয়েন্টটা দেখব। হচ্ছে আপনার নেসেসারি সফটওয়্যার ইম্পর্টেন্ট, হ্যাঁ, কি কি সফটওয়্যার আপনার লাগবেই ওয়ার্ড প্রসেসরের জন্য। তো এখানে 3টা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের মানে মাইক্রোসফট ওয়ার্ডের অল্টারনেটিভ কি কি আছে, বা 3টা ওয়ার্ড প্রসেসিং বা 5টা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নাম লিখো। বুঝতে পারছেন? এইভাবে প্রশ্নগুলো হয়। তো আপনারা ওয়ার্ডের ভিতরে আবার এক্সেলে ঢুকিয়ে দেন, কেউ কেউ পাওয়ার পয়েন্টে ঢুকিয়ে দেন। যখন বলছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের 3টা নাম লিখতে, তার মানে ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ করে এরকম প্রসেসিং সফটওয়্যার চাচ্ছে। সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড, লিব্রা অফিস, ডাব্লিউপিএস অফিস রাইটার, গুগল ডক, এগুলা। হুম, 21, হ্যাঁ। এবার বাংলা টাইপিং সফটওয়্যার কি কি আছে সেটা লিখলেন, আর কনভার্টার ইউনিকোড থেকে আস্কি, আর আস্কি থেকে ইউনিকোডের কাজ কি স্বর্ণা বলেন? ইউনিকোড টু আস্কি আর আস্কি টু ইউনিকোডের মানে ভূমিকাটা কি? কোনটা দিয়ে কনভার্ট হবে? হ্যাঁ, আর আস্কি কোডে এরকম কিছু ঘটে না আর কি, যেটা থাকে সেটাই থাকে। বুঝতে পারছেন? আস্কি কোডটা ওরকম ঘটনা ঘটে না। আস্কি কোড হচ্ছে নরমাল। আস্কি কোড অ্যাকচুয়ালি আমরা আস্কি কোড তাহলে কি? আস্কি কোড হচ্ছে আমরা এখানে ধরেন আমি এখানে প্রেস করলাম টি আর ডাবল ই ট্রি, হ্যাঁ, তাহলে কি কি প্রেস করলাম টি আর ই ডাবল ই ট্রি। এখন কথা হচ্ছে কম্পিউটার তো শুধু 0 আর 1 বসে, হ্যাঁ, তাহলে কিভাবে এই আস্কি কোড অ্যাকচুয়ালি মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কিবোর্ড থেকে ভি প্রেস করলেন, এর করসপন্ডিং একটা কোড কম্পিউটারকে বোঝানো হয়, তখন আপনি ভি দেখেন। আমি এখানে এস প্রিন্ট করলাম, তাহলে এস এর করসপন্ডিং একটা কোড আছে,
যেটা ASCII কোড কনভার্ট করে কম্পিউটারের মনিটরে আপনি দেখতে পারলেন। ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ আপনি যদি দেখেন যে ASCII টেবিল, তাহলে দেখবেন প্রত্যেকটা সিম্বল এবং প্রত্যেকটা ভাষার জন্য প্রত্যেকটা সিম্বল প্লাস প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য, ক্যারেক্টারের জন্য, হ্যাঁ, একটা করে কোড দেওয়া আছে। কিসে দেওয়া আছে? 001 002 এই আকারে দেওয়া আছে, বাইনারিতে দেওয়া আছে। আপনি যখন এস প্রিন্ট করবেন, যেমন 0 আর 1 প্রিন্ট করলেন, 14 প্রিন্ট করলেন, সেটার হেক্সা ভ্যালু নিয়ে তো আমরা আলোচনা করছি, তাই না? আপনি 13 প্রিন্ট করলেন, 13 1 3 প্রিন্ট করলেন, কম্পিউটার কিভাবে বুঝবে যেটা 13? তার জন্য ASCII কোডের কাজ হচ্ছে কি, এই যে এটা দিয়ে বোঝানো, বাইনারি সংখ্যা দিয়ে বোঝানো যে ইউজার এই মুহূর্তে 13 প্রেস করছে। ঠিক আছে? এরকম। আবার এটা তো গেল সংখ্যাগুলা, রাইট? দেখছেন, এগুলো হচ্ছে সংখ্যা। এবার অ্যালফাবেটের ক্ষেত্রেও এরকম আছে। আপনার যেমন সংখ্যার জন্য রিপ্রেজেন্ট করে এরকম আছে। এবার অ্যালফাবেট যদি চান, ক্যারেক্টার্স, ASCII ক্যারেক্টার্স মেবি, বা আর্টিকেলস এর জন্য মেবি হবে এই যে এ, হ্যাঁ, ASCII কোড ফর A to Z। এই যে দেখেন, এর জন্য সে একটা বাইনারি কোড দিবে। সেই কোডটা আপনি আস্তে আস্তে দেখে বুঝে যাবেন যে এটা হচ্ছে আমার বাইনারি কোড। 65 দিবে, এর জন্য কি দিবে? 65। এই 65 কে আবার কি করবে? রূপান্তরিত করবে কোথায়? 65 এ গিয়ে। এই যে 65, বুঝতে পারছেন? এই যে এ প্রিন্ট করলে অ্যাকচুয়ালি কম্পিউটার বুঝে হচ্ছে এইটা, বুঝতে পারছেন? তখন এটা দেখায় কত কিছু যে ঘটে এর মাঝখানে, সেই কাজটা কে করে? এই যে আপনি কিবোর্ড থেকে এ প্রিন্ট করলেন, মনিটরে দেখলেন, আর এখানে ভিতরে কাজটা কে করে বলেন তো? প্রসেসর, প্রসেসর, মাইক্রো প্রসেসর, তারা এই জিনিসটা প্রসেস করে। ঠিক আছে? আপনাদের বেসিকটা মানে বেশ দুর্বলই আছে আমার কাছে যেটা মনে হচ্ছে। প্রসেসর হচ্ছে এটাকে প্রসেস করে। ঠিক আছে? তাইলে এরপরে আপনি যদি যোগ দেন, a প্লাস বি যোগ করলেন, তখন এই যে প্রসেসর করা, এই যে যোগ করা, এই যে বিয়োগ করা, এই যে গুণ করা, ভাগ করা, বা আমরা যা লিখতেছি সেগুলো প্রিন্ট করা, এগুলোর সবই কাজ হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেসরের, মানে সিপিইউর ভিতরে প্রসেসর থাকে। প্রসেসর কই থাকে ছোট বোন? মনিটরের পিছনে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো জানতে হবে। হ্যাঁ, এগুলা যখন কম্পিউটার নিয়ে পড়াশোনা করতেছেন তখন এই বিষয়গুলো কিউরিসিটি অনুযায়ী জানতে হবে। এই যে এইটা পড়েন, এখানে অনেক কিছু দেওয়া আছে, কম্পিউটারে কোন কোন ইউনিট কি কি কাজ করে। কিভাবে যে আপনাদেরকে এক্সেল পড়াবো, আমি ভয়ে আপনাদেরকে এক্সেল ধরতেছি না, এরা এই বেসিক জিনিসগুলোই বুঝতেছে না। দেখছেন, ইনপুট, প্রসেস, আউটপুট, কি যে হবে আপনাদের ব্যাচে। এই দুটা একটু পড়েন, বুঝছেন? কম্পিউটার বেসিক আর এই যে বাংলায় কিছু লেখাপত্র আছে, এগুলো একটু অলস টাইমে একটু পড়েন, পড়া দেখেন যে কোনটা দিয়ে কি কাজ হয়। ইন্টারেস্ট না থাকলে আসলে পাস করানো অনেক কঠিন। তো এখন আপনি অ লিখলেন, আ লিখলেন, সেটাও তারা বোঝে, ASCII কোড এটা বুঝে। এই যে আমি লিখি বাংলায় কোন একটা জি লিখি না, যেমন বাংলার জন্য অব্র দিয়ে কি লিখি? জি লিখি না শুধু, অব্র না সরি, বিজয়ের জন্য জি। অ বলতে কি বুঝাই? আমি কিন্তু বাংলা অ আ লিখি না, লিখি আমি কি লিখি? বিজয়ে লিখি
বিজয় কই গেল? হ্যাঁ, বিজয় গিয়ে ইউনিকোড লিখি, বাট বিজয়ে যখন আমি লিখি তখন আমি কি করি, বিজয় কই গেল, আমার বিজয় আসে না কেন? বিজয় আমি যখন লিখবো ইউনিকোড বা বাংলা বিজয় ক্লাসিক যেটাই লেখে না কেন, আপনি যখন এফ লিখবেন তখন ও বুঝবে যে হ্যাঁ সরো, শিফট এফ দিলে বুঝে। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, এফ কে দিল, শিফট এবং এফ প্রেস করার পরে ও বুঝলো যে অ লিখতে হবে। এটা যদি আমি যতই ইংলিশে রেখে, এফ ও এফ পাবে। বিজয়ে ইংলিশ রাখলাম আর এখানে এফ লিখলাম, জি লিখলাম, আসে অ আসে? আসে না কেন? এটাকে ফ্যাসিলিটেট করে কে, মানে এটাকে ইনেবল করে কে? ইউনিকোড অথবা বিজয় ক্লাসিক যখনই দেখবেন, তারপরে যদি আপনি গিয়ে লেখেন যে শিফট এফ, তখন গিয়ে দিবে হচ্ছে অ। আর কি হলো, শিফট এফ, হ্যাঁ কি কি হলো? আরে বিজয় ক্লাসিক তো আসবে, এই আসতেছে না। এই, না না, বিজয় ক্লাসিক তো আসবে, এই যে শিফট, এই, হ্যাঁ আর কি হচ্ছে, প্রবলেম করে। আর এই যে কাহিনী করছে এখানে, অব্র অন হয়ে আছে এই জন্য। আরে আগে তো বিজয় ক্লাসিক দিয়ে শিখবো, তারপর সেটা ইউনিকোডে যাব। কি হলো এটা, দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড 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 গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। যদি বিজয় দিয়ে দেন, তাহলে আপনাকে বিজয় ক্লাসিক যদি দেন, তাহলে বিজয় ক্লাসিক তার সাথে কি সুতুনি এমজি, তারপরে যদি আপনি এফ লিখেন তখন হচ্ছে অ আসবে, ঠিক আছে? আর ইউনিকোডে একই, এখানে ইউনিকোড আর এখানে নিকোষ, আর তারপরে শিফট এফ দিয়ে অ। এখন এই অটা কে পড়তে পারে না, ব্রাউজার পড়তে পারে না। আমি যদি এটা দিয়ে সার্চ দিতে যাই গুগলে, তখন কি হবে, পড়তে পারবে না। কেন পড়তে পারে না? কারণ এটাকে কনভার্ট করতে পারে না, ঠিক আছে? ইউনিকোডের মাধ্যমে যখন আপনি কোনো কিছু লিখবেন, সেটাকে কি করা যায়, কনভার্ট করা যায় বা ভাষাটা চেঞ্জ করা যায়, ঠিক আছে? বাট আপনি যখন সুতুনি এমজি দিয়ে লিখবেন, সেটা ব্রাউজার পড়তে পারে না। বুঝতে পারছি? তো এই বিষয়গুলো আবার রিভাইজ করলাম। আমরা কি করব, আমাদের এখানে এইটুকু আমাদের এখানে এইটুকু ইম্পর্টেন্ট যে ইউনিকোড টু আস্কি কোড কেন কনভার্ট করি, আস্কি টু ইউনিকোড কেন কনভার্ট করি, এখানে বলেই দিছে যে ইউনিকোড মানে হচ্ছে নিকোষ, আস্কি কোড মানে বিজয়, আবার বিজয় টু আস্কি কোডে যাবেন। আস্কি কোড অ্যাকচুয়ালি কি, যে মানে মানে মেশিনকে বোঝানোর জন্য, বাইনারি ল্যাঙ্গুয়েজে যে কনভার্ট করে, মেশিনকে বোঝানোর জন্য কোনো একটা অ্যালফাবেট, কোনো একটা লেটার কে যে বা সিম্বলকে বাইনারিতে কনভার্ট করাটাই হচ্ছে আস্কি কোডের কাজ। আর ইউনিকোডের কাজ হচ্ছে সেম, বাট একটু ডিফারেন্ট। ইউনিকোড হচ্ছে প্রত্যেকটা লেটার, বিশ্বের প্রত্যেকটা লেটার, ভাষা, সিম্বল, অ্যালফাবেটের জন্য মিনিংফুল যে রিপ্রেজেন্টেশনটা, সেটাই হচ্ছে ইউনিকোডের কাজ। ইউনিকোড হচ্ছে কি, যে আপনি কোনো একটা ল্যাঙ্গুয়েজকে আরেকটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার যে কাজটা, সেটা করে হচ্ছে ইউনিকোড। আর আস্কি কোড হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কোনো একটা কিছু প্রেস করলেন, সেটাকে মেশিনে বাইনারিতে কনভার্ট করাটাই হচ্ছে আস্কি কোডের কাজ। দুইটা কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ।
আচ্ছা, এরপর দেখেন আমরা পেজ লেআউটের ক্ষেত্রে বলতে পারে যে পেজ লেআউটের ক্ষেত্রে কি কি বিষয় ইম্পর্টেন্ট। পেজের ওরিয়েন্টেশন, সাইজ, মার্জিন, হেডার, ফুটার, এটা। আচ্ছা, আর কন্টেন্টস কি? কোনো কাজে যদি বলা হয়, প্রশ্ন যদি বলে যে কন্টেন্টস কন্টেন্টস এই টার্মটা যদি ইউজ করে, তখন বুঝবেন যে পিকচার, আমি অনেক সময় বলি না যে আপনারা কন্টেন্টস পরে লিখবেন, আগে স্ট্রাকচার দাঁড় করাবেন, বলি না? কন্টেন্টস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? অ্যাকচুয়ালি হচ্ছে টেক্সট, টেবিল, ছবি। ইলুস্ট্রেশন মানে হচ্ছে ছবি, ঠিক আছে? ইলুস্ট্রেশন মানে হলো ছবি ছবি। তারপর সিম্বল, ইকুয়েশন, লিঙ্কস, এগুলো হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? আর পেজ সেটআপ, পেজ লেআউটের ভিতরে কি কি পড়ে সেগুলা। ব্রেকের ক্ষেত্রে দুইটা প্রশ্ন আসে, পেজ ব্রেক কি আর সেকশন ব্রেক কি, এটা কিন্তু পড়তে হবে ভালো করে। পেজ ব্রেক মানে হচ্ছে একটা পেজকে বা একটা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টকে দুই ভাগে ভাগ করা, দ্যাট ইজ কল্ড পেজ ব্রেক। একটা পেজকে একটা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে 10টা পেজ থাকতে পারে, 15টা পেজ থাকতে পারে, এই প্রত্যেকটা পেজকে ভাগ করাই হচ্ছে পেজ ব্রেক। আর কি সেকশন ব্রেক বলতে কি বুঝেন বলেন? একটা পেজের ভিতরে দুই কলামে ভাগ করা, হেডার ফুটার অংশে ভাগ করা, দ্যাট ইজ কল সেকশন ব্রেক, ঠিক আছে? কিন্তু এটা আমার মনে হয় শীটে একটু ডিফারেন্ট ভাবে লেখা আছে, দেখেন তো আপনারা। আমি তো এটাই বুঝি, ঠিক আছে? কিন্তু মনে হয় শীটে একটু ডিফারেন্ট ভাবে লেখা আছে। এই জিনিসটা এখন আর আসেই না, ঠিক আছে? একটা এই জিনিসটা বুঝেন নাই কে? এই মারিয়া বলেন কি বললাম? একটা হ্যাঁ, কি বলে? পেজ ব্রেক, পেজ ব্রেক বলে, সেকশন ব্রেক, হ্যাঁ। আর একটা পেজকে দুই ভাগে ভাগ করা, এটাকে কি বলে? পেজ ব্রেক। এটা একটু দেখে নিয়ে নে, আমি যেটা বলতেছি এটা একটু গুগলে সার্চ টার্চ করে একটু দেখে নিন। তারপরে মেল মার্জ খুবই ইম্পর্টেন্ট, মেল মার্জ না পারলে আপনি ওয়ার্ডে ইয়ে করতে পারবেন না, কম্পিটেন্ট হবে দিবে না, মেল মার্জ পারতেই হবে। মেল মার্জের ক্ষেত্রে লেটার, ইমেল, এনভেলপস বলে যে মেল মার্জের জন্য রিকোয়ার্ড কি কি জিনিস মেল মার্জ করার জন্য রিকোয়ার্ড, লেটার, ইমেল এবং এনভেলপ। আর ডাটা, আপনি যদি ডাটাই না থাকে লেটার এনভেলপ দিয়ে কি করবেন? লেটারটা লিখতে হবে, ডাটা থাকতে হবে, ঠিক আছে? এগুলো মেল মার্জের জন্য রিকোয়ার্ড। কি কি জিনিস মেল মার্জের জন্য রিকোয়ার্ড? আবার একটা প্রশ্ন আসে, মেল মার্জের ফাইনাল স্টেপ কি? মেল মার্জের ফাইনাল স্টেপ কি কি বলেন? রিসিপেন্ট নেওয়া বলে মেল মার্জের ফাইনাল স্টেপ। ফিনিশ এন্ড মার্জ, দ্যাট ইজ কল্ড মেল মার্জের লাস্ট অপশন। কে করেন? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এবার ফন্টে গিয়ে কি কি ফরম্যাটিং করতে পারবেন? ফন্ট সাইজ দিবেন, প্যারাগ্রাফ দিবেন, ইমেজ সাইজ দিবেন, অ্যালাইনমেন্ট করবেন, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। রেফারেন্স থেকে অনেক প্রশ্ন আসে, রেফারেন্স জিনিসটা একটা ইম্পর্টেন্ট। রেফারেন্স অ্যাকচুয়ালি কি জিনিস? আমরা অনেক কিছু শিখছি না, ছবি আনা, সিভি করা, টেবিল নেওয়া, শিখছি না? এবার দেখেন রেফারেন্স নামে একটা ট্যাব আছে, যেই ট্যাবে আপনি
কিছু জিনিস আছে। প্রথম যেটা প্রশ্ন আসে যে রেফারেন্সের টেবিল অফ কন্টেন্টস দিয়ে কি ঘটে, বলেন টেবিল অফ কন্টেন্টস এর কাজ কি? একটা ডকুমেন্টের টেবিল অফ কন্টেন্টস এর কাজ কি? একটা বইয়ের টেবিল অফ কন্টেন্টস, টেবিল অফ কন্টেন্টস বলতে কি বুঝেন বড় বোন? দাঁড়ান, কন্টেন্টস মানে হচ্ছে সূচিপত্র, অর্থাৎ আপনার কোন ডকুমেন্টটা কোন পৃষ্ঠায় কি বিষয় আলোচনা করা হয়েছে এটাকেই বলে টেবিল অফ কন্টেন্টস। এখন আপনার প্রশ্নটা আসে এরকম যে টেবিল অফ কন্টেন্টস এর একটা ডকুমেন্টে টেবিল অফ কন্টেন্টস এর ভূমিকা কি? আপনারা এবার বলেন টেবিল অফ কন্টেন্টস এর ভূমিকা কি? কাজটা কি হলো এই টেবিল অফ কন্টেন্টস থেকে? হ্যাঁ, এটা লিখবেন কেমনে? এটা তো এমনি কোথায় কোনটা খুঁজে আছে, এটা কি লিখবেন খাতায়? কি লিখবেন? সুন্দর করে চিন্তা ভাবনা করে বলেন। এটা হচ্ছে যে কোথা মানে একটা ডকুমেন্ট কে আমরা যে সাজাইছি সেই সাজানোর ফাইন করার জন্য, অর্থাৎ এই যে টেবিল অফ কন্টেন্টস এই পৃষ্ঠাটায় আছে এই সম্পর্কে লোকেশন প্লাস আইডিয়া, মানে একটা আইডিয়া পাওয়ার জন্য যে আমার ডকুমেন্টটা কিভাবে সাজানো আছে তার বিষয়টাই হচ্ছে টেবিল অফ কন্টেন্টস এর কাজ। অর্থাৎ একটা ডকুমেন্টস কি প্রসেসে সাজানো হয়েছে অথবা কোথায় কোন ইনফরমেশনটা আছে সেটা দেখানোর কাজই হচ্ছে টেবিল অফ কন্টেন্টস এর কাজ। ঠিক আছে, এবার টেবিল অফ কন্টেন্টস কোথায় পাওয়া যায় প্রশ্নটা আসে এইভাবে যে হুইচ ট্যাব কন্টেন্টস দ্য টেবিল অফ কন্টেন্ট, বা কোন ট্যাব থেকে আপনি টেবিল অফ কন্টেন্টস দিতে পারবেন আপনার ডকুমেন্টে, এরকম প্রশ্ন আসে। তখন আপনারা বলবেন আমরা রেফারেন্স ট্যাব থেকে টেবিল অফ কন্টেন্টস কে পাই। এবার ধরেন আপনি একটা রিসার্চ পেপার লিখতেছেন, সেখানে অনেক সময় আমরা কি করি প্রিভিয়াসলি যে রিসার্চ গুলা হয় সেগুলাকে আমরা আমাদের এখানে নিয়ে আসি। প্রিভিয়াসলি যে রিসার্চ হয়েছে তার কিছু, যে আজকে এই প্রজেক্টরের লাইট আবিষ্কার হয়েছে, 5 বছর পরে প্রজেক্টরের মানে রিমোট আবিষ্কার হয়েছে, এরপর 5 বছর পরে আমি এই পর্দা আবিষ্কার করতে যাচ্ছি। এই যে কেউ একজন এটা তৈরি করে গেছে, কেউ একজন এটা তৈরি করছে, এবং আমি এসে এইটার ব্যবস্থা করতেছি। এই যে রেফারেন্স করা, একটা থিসিসের আরেকটা রেফারেন্স নিয়ে আসা, এই জিনিসটাকে বলা হয় রেফারেন্সিং। এবার থিসিস পেপার লিখতে গেলে যেটা করা হয়, এই যে আপনি রেফারেন্স দিচ্ছেন সাথে সাথে আপনাকে সাইটও করতে হয়, সাইটেশন, অর্থাৎ কার রিসার্চ পেপার থেকে পড়ে আপনি এটা লিখলেন আপনার পেপারে, সাইটেশন বলা হয়, সাইটেশন। এখন আপনি যদি জাস্ট বলে যান এই এটা আবিষ্কার হয়েছে, এটা আবিষ্কার হয়েছে, এবার আমি গিয়ে এটা আবিষ্কার করলাম, তাহলে প্লেজারিজম হয়ে যায়, মানে কপি পেস্ট করছেন এটা বোঝা যায়। কিন্তু আপনি যদি বলেন যে অমুকে এত সালে এটা আবিষ্কার করছিল, তার আবিষ্কারের উপরে আমি আগ্রহ প্রকাশ করে এবার আমি এটা আবিষ্কার করতেছি বা চেষ্টা করতেছি, এই যে প্রসেস গুলো আপনি বলে দিলেন এটাকে বলা হয় সাইটেশন। ঠিক আছে, অর্থাৎ অমুকে অমুক কাজটা করছিল, আমি এই কয়টা রিসার্চ পেপার পড়ে জানতে পারছি। ঠিক আছে, বা অমুক বই থেকে আমি এই কোডটা নিলাম, কোটেশন করি না আমরা, তো এই বিষয়গুলোকে বলা হয় রেফারেন্সিং। এবার রেফারেন্সিংও কোথায় পাবো আমরা? এই রেফারেন্স ট্যাবে পাবো। তারপরে কোনো একটা ডকুমেন্টের এন্ড নোট, ফুট নোট, সাইটেশন, ইন্ডেক্সিং, কমেন্টস, টেবিল অফ অথরিটিস, ক্যাপশনস, এই সবকিছুই আমরা রেফারেন্স ট্যাব থেকে পাবো। বিবলিওগ্রাফি কি বলেন তো? বিবলিওগ্রাফি বলতে কি বুঝেন? জন্ম বৃত্তান্ত না, ওটা তো সিবি।
সিভি হচ্ছে জীবন বৃত্তান্ত, হ্যাঁ, আর বিবলিওগ্রাফি হচ্ছে আপনি আপনার সম্পর্কে কিছু একটা লিখতেছেন, একই ধরনের সাইটেশন, এই যে কি কি কোনো একটা ডকুমেন্টকে যদি আপনি সাইট করেন সেটাকেও বিবলিওগ্রাফি বলা হয়। রেফারেন্সিং, ইনসার্ট ফুটনোট, এই যে ফুটনোট দিলেন, প্রিপেয়ার্ড বাই মি, হ্যাঁ। তারপরে এখানে দেখেন আরো অনেক কিছু আছে। আপনি ধরেন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছেন, এবার আপনাকে রিভিউ করতে দিছে, তখন আপনি এখানে কিছু কমেন্টস করলেন যে তোমার এটাতে একটু কারেকশন করো, দ্যাট ইজ কল, এই যে কোথায় জানি দেখলাম, কমেন্ট করা বা নোট করা, বুঝতে পারছেন? টেবিল অফ অথরিটি, ইন্ডেক্স, ক্যাপশনস, সাইটেশন, রিসার্চ, ফুটনোটস, টেবিল অফ কন্টেন্টস, এই সব কিছুই কোথায় আছে? রেফারেন্স ট্যাবে আছে। আপনাদের মনে রাখতে হবে যে রেফারেন্স ট্যাবটা, মানে এইগুলা কই পাওয়া যায়? রেফারেন্স ট্যাবে, অথবা রেফারেন্স ট্যাব এগুলা হোল্ড করে আছে, এই জিনিসটা মনে রাখলেই হবে। এবার ফাইল ফরম্যাট, 5টা ফাইল ফরম্যাট সম্পর্কে জানতে চায়। এবার প্রিন্টিং এ একটা ব্যাপার আছে, প্রিন্টার যদিও আপনারা দেখেন নাই, আপনারা আবার মনে করবেন আমি প্রিন্টার দেখাবো। প্রিন্টিং এর ক্ষেত্রে বেশ কয়েকটা প্রশ্ন আসে যে একটা ডকুমেন্ট কিভাবে প্রিন্ট করবেন। নেক্সট দিন আমাকে মনে করবেন, হ্যাঁ আজকে থাক, নেক্সট দিন আমাকে মনে করবেন যে প্রিন্টারের কাজটা কি অ্যাকচুয়ালি। প্রিন্টার হচ্ছে আপনি কোন একটা কাজ করতেছেন, কাজ শেষ করলেন, আমাদের প্রিভিয়াস কোন একটা ফাইল ওপেন করি, এটাই দেখি। তো এই পেজটা আমরা হ্যান্ডআউটস আকারে প্রিন্ট করি, তাই না? আমরা তো এগুলো জানি যে এই আকারে প্রিন্ট করা যায়। এবার আপনি ফাইলটা প্রিন্ট করতে গেলেন, হুম, একটা দিতে হবে কি, প্রিন্টার, কোন প্রিন্টারটা পাবে, কোন প্রিন্টারটা পাবে সেই প্রিন্টারটা চিনিয়ে দিতে হয়। প্রিন্ট করার সময় আগে বলে দিতে হয় যে কোন প্রিন্টারটা পাবে। এবার প্রিন্টার একটা আছে, ওই প্রিন্টারটা আপনারা একটু পরে দেখে আসেন। আমাদের যে ওখানে একটা প্রিন্টার আছে, এই প্রিন্টারটা 3টা কানেকশন থাকে। এই যে এখানে কানেকশনটা দেখাই আমি আপনাকে, এগুলা, তাই না? কানেকশনটা নিচে গিয়ে এক জায়গায় আসছে কিন্তু প্রিন্টারের কানেকশন। কই গেল, কই যে আছে, একটা সুন্দর ছবি আছে এখানে প্রিন্টারের কানেকশনে। এখন আর খুঁজে পাবো না। হুম, এই ধরনের একটা প্রিন্টার, হ্যাঁ, এটা হচ্ছে সিপিইউ, ঠিক আছে? এখন দেখেন মাউসের কানেকশন কোথায় গিয়ে লাগছে? সিপিইউ তে। কিবোর্ডের কানেকশন কোথায় গেছে? সিপিইউ তে। এটা কি 2 নাম্বার কি? মডেম, মডেম, হুম। 1 নাম্বার হচ্ছে স্পিকার, স্পিকারের কানেকশন কোত্থেকে আসছে? মনিটর থেকে? সিপিইউ থেকে। এবার সব তো সিপিইউ থেকে গেছে। এবার প্রিন্টার দেখেন, প্রিন্টারের ক্ষেত্রে কি হচ্ছে? 11।
প্রিন্টার বলে মনিটর থেকে গেছে, কি কয় না কয়। 11 নাম্বার হচ্ছে প্রিন্টার। এই প্রিন্টারের কানেকশন কোথায় আসছে? সিপিইউ তে। অর্থাৎ আপনি যখন প্রিন্ট করতে যাবেন, আপনার ওয়্যার কানেকশনটা, প্রিন্টার একটা ইলেকট্রনিক্স ডিভাইস, তার একটা পাওয়ার লাগবে, সেই পাওয়ার পাবে কোত্থেকে বলছে আপনাকে? প্রিন্টার একটা ইলেকট্রনিক্স ডিভাইস, তাহলে আগে পাওয়ার সাপ্লাই থেকে তার একটা কানেকশন পেতে হবে, মানে সে জীবিত হইতে হবে আগে। জীবিত হওয়ার পরে এবার সিপিইউ থেকে আরেকটা কানেকশন আসবে প্রিন্টারে। সিপিইউ থেকে প্রিন্টারে দুইটা কেবল থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কেবল, আর একটা হচ্ছে, দুইটাই ইলেকট্রিক্যাল কেবল বাট কানেকশন, অর্থাৎ প্রিন্টারের একটা কেবল হবে ইলেকট্রিসিটি থেকে পাবে, আর আরেকটা হচ্ছে যেই সিপিইউর সাথে সে কানেক্টেড সেই সিপিইউ থেকে পাবে। ঠিক আছে? তাহলে এই যে ক্যানন এলপিবি, এটা তার মানে একটা প্রিন্টার কানেক্টেড থাকতে হবে, সিপিইউর সাথে একটা প্রিন্টার কানেক্টেড থাকতে হবে, যেখান থেকে আপনি কমান্ডটা দিবেন প্রিন্ট করার। ঠিক আছে? বা ব্লুটুথ কিছু স্পিকার প্রিন্টারও আছে, সেটা অন্য বিষয়। এবার প্রিন্টার করার সময় আপনি কি কি জিনিস দেখবেন, এটা হচ্ছে বলে একটা প্রশ্ন আসে যে প্রিন্টার সেটিংস এর সময় প্রথমত প্রিন্টারটা কানেক্টেড আছে কিনা, এটা তো দেখতেই হবে ফার্স্ট। এরপর প্রিন্টার যে পেজটা দিবেন, ধরেন আপনি A5 পেজ দিছেন আর প্রিন্টিং কমান্ড দিছেন A4, হবে? তাহলে আমরা যখন প্রিন্ট দেব তখন আমরা ঐশী কি করে নিচে মোবাইল টিপতেছে, তাহলে প্রিন্টার যেটা করবে যে আপনার এটা হচ্ছে কোন ইয়েতে প্রিন্ট হবে, A4 এ প্রিন্ট হবে, পেজ সাইজ কি, পেজ লেআউট কি, হেডার ফুটার প্রিন্ট হবে কি হবে না, এগুলো হচ্ছে আপনি যখন প্রিন্ট করবেন তখন হচ্ছে এগুলো দেখার বিষয়। ঠিক আছে? তো একটা প্রশ্ন আসে যে কি কি জিনিস আপনি দেখবেন when প্রিন্টিং সাম ডকুমেন্ট, আপনি কি কি জিনিস দেখবেন। ঠিক আছে? আর এরপরে যেটা হচ্ছে প্রিন্টার কি কালার প্রিন্টার করবেন না ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন, এই জিনিসগুলো হচ্ছে প্রিন্টার যখন প্রিন্ট করবেন তখন দেখবেন। ঠিক আছে? আর যখন আপনি এই যে দেখছে যে প্রিন্টিং পেজ, এটা কি সিঙ্গেল না বোথ সাইড প্রিন্ট করব, অড না ইভেন পেজ প্রিন্ট করব, এবার আসতেছে কোলেটের কাজটা কি, তারপর পেজ ওরিয়েন্টেশন, পেজ সাইজ, মার্জিন, পেজ পার শিট কয়টা হবে, এগুলো হচ্ছে প্রিন্টার সেটিংস এর কাজ। এবার কোলেট হচ্ছে আপনার, ধরেন 5টা পেজ আছে একটা ডকুমেন্টে, আপনার 5টা, ধরেন এরকম 8টা স্লাইড আছে, তাই না, 9টা স্লাইড আছে। এখন কোলেটের কাজ হচ্ছে কি, যে সিকুয়েন্সিয়াল অর্ডারে প্রিন্ট করা। বিষয়টা অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, বিষয়টা হচ্ছে যে এই যে 1 থেকে 9 পেজ আছে, সবগুলো ধরেন একটা একটা পেজে হ্যান্ডআউটস আকারে প্রিন্ট হবে না, প্রত্যেকটা একটা পেজে একটা করে প্রিন্ট হবে। ঠিক আছে? যেমন এই পেজের অরিয়েন্টেশনটা কি হবে আমাকে একটু বলেন তো, আমি যখন এই পেজটা দিব এর অরিয়েন্টেশন কি হবে? ল্যান্ডস্কেপ। হ্যাঁ, এটা কিন্তু পোর্ট্রেট পেজে হলে হবে না। না, ঠিক আছে? আচ্ছা, এবার এই 1 থেকে 9 ডকুমেন্ট আপনি প্রিন্ট করবেন, এবার 20 জনের জন্য প্রিন্ট করবেন, তখন হচ্ছে কোলেট আর আনকোলেটের অপশনটা আসে। ঠিক আছে? যেমন আপনাদের প্রশ্ন যখন প্রিন্ট করি তখন আমি কিভাবে প্রিন্ট করি, একটা বিষয় হচ্ছে কোলেট। কোলেট মানে হচ্ছে যে, হ্যাঁ, মানে 1 থেকে 9 একটা সেট প্রিন্ট হবে, তারপরে আরেকজনের জন্য আবার প্রিন্ট হবে, দ্যাট ইজ কল্ড কোলেট, সিকুয়েন্সিয়াল অর্ডার। আর আনকোলেট হচ্ছে প্রথমে 1 সবার জন্য প্রিন্ট হবে, এই যে দেখায় দিচ্ছে, 1 20টা কপি প্রিন্ট হবে, 2 20টা কপি প্রিন্ট হবে, এভাবে। বুঝতে পারছেন? দ্যাট ইজ কল্ড আনকোলেট। কোলেট মানে হচ্ছে সিকুয়েন্সিয়াল অর্ডারে প্রিন্ট হবে।
হুম। আর আনকোলেট, কোলেট মানে হচ্ছে এক সেট প্রিন্ট হবে, এরপরে আরেক সেট প্রিন্ট হবে, ও বলে দিচ্ছে তাই না, 1 2 3 প্রিন্ট হবে, 1 2 3 প্রিন্ট হবে। আর আনকোলেট মানে হচ্ছে 20টা প্রিন্ট হবে, 20টা প্রিন্ট হবে, এটাই। এবার কমন প্রিন্টিং ইস্যুস, এটা তো আপনারা পাইছেনই মনে হয়। পেপার জাম, পেপার জাম মানে হচ্ছে যে আপনি প্রিন্ট করতে গেছেন বেশি বেশি পেজ, পেপার জাম হয়ে গেছে। এবার লো টোনার, টোনারের কাজ কি বলেন? কালি, কালি প্রিন্টারে কালি ভরতে হবে। এবার আপনার টোনার ইস্যুতে টোনার প্রবলেম দেখাচ্ছে, আপনি বসে আছেন, পেপার মনে জাম হয়ে গেছে, হবে না। আউট অফ, অনেক জায়গায় এরকম মেসেজ দেয় আউট অফ ইঙ্ক, আউট অফ ইঙ্ক, আউট অফ ইঙ্ক মানে হচ্ছে কালি শেষ হয়ে গেছে, আপনাকে কালি ভরতে হবে। আপনার লো টোনার ইস্যু হলো, এবার আপনি কি করবেন? বসে থাকবেন চুপ করে? কি করবেন? লো টোনার ইস্যু হলে কি করতে হয়? হ্যাঁ, ইঙ্ক রিফিল করব, ইঙ্ক রিফিল করব। তারপর কানেক্টিভিটি, ওই যে বললাম সিপিইউ থেকে একটা কানেকশন যাবে আপনার প্রিন্টারে, আবার প্রিন্টার থেকে একটা কানেকশন যাবে আপনার ইলেকট্রিক সকেটে, সুইচে। তো এটা কানেক্টিভিটি ঠিক আছে কিনা, আপনি যতই প্রিন্ট করেন, আপনার যদি সিপিইউ থেকে প্রিন্টারে কানেকশন না যায়, প্রিন্টার ওকে আছে, অন আছে, বাট সিপিইউ থেকে আপনি কানেকশন দেন নাই, তাহলে কি প্রিন্ট হবে? হবে না। তারপরে আবার প্রিন্ট করার জন্য নরমালি আমরা যেভাবে প্রিন্ট করি, ঠিক আছে, এইভাবে প্রিন্ট হয় না সাধারণত। আমরা নরমালি যেভাবে প্রিন্ট করি সেভাবে প্রিন্ট হয় না। প্রিন্ট কিন্তু করার জন্য প্রিন্টার ড্রাইভার লাগে। যেমন ধরেন এখানেও দেখবেন, আপনি যদি কন্ট্রোল প্যানেলে যান, কি কি সফটওয়্যার আপনার ইনস্টল আছে, এখানে গিয়ে দেখবেন এই যে ক্যানন লেজার প্রিন্টার, এই সফটওয়্যারটা কি আছে, ইনস্টল করা আছে। বুঝতে পারছি? এটা যদি না থাকে তাহলে যেই ব্র্যান্ডের হয়, কখনো ক্যানন হয়, কখনো এইচপি হয়, কখনো আদার্স প্রিন্টার হয়, যেই যে আসুসের তো মনে হয় নাই, তো যে যে প্রিন্টারটা আপনি কাজ করতেছেন বা প্রিন্টিং ও কমান্ড দিচ্ছেন, সেই প্রিন্টারের একটা ড্রাইভার অবশ্যই বা সফটওয়্যার, হ্যাঁ অবশ্যই প্রিন্টারের সেটআপ থাকতে হবে। এখন অনেক সময় ড্রাইভারের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে রিইনস্টল দিলেই ঠিক হয়ে যায়। ঠিক আছে, এই এবার স্টোরেজ মিডিয়া কি জেনে রাখবেন, 22 পৃষ্ঠাও ইম্পর্টেন্ট। ওকে, এবার স্প্রেডশিট নিয়ে আমি এখন কথা বলবো না, স্প্রেডশিট নিয়ে আমি পরে কথা বলতেছি, তার আগে পাওয়ার পয়েন্ট শেষ করে আসি। ঠিক আছে, পাওয়ার পয়েন্টে একই কথা, নেসেসারি সফটওয়্যার কি, টাইপস অফ প্রিন্টিং কি, এগুলা আমাদের পড়তে হবে, নিচে আমরা গিয়ে এটা পড়বো। এবার ফার্নিশ প্রেজেন্টেশন, ফার্নিশ প্রেজেন্টেশন মানে প্রেজেন্টেশনটাকে আপনি আরো সাজাবেন, সুন্দর করবেন, তার জন্য স্লাইডের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ফার্নিশ প্রেজেন্টেশন বলতে আপনি কি বুঝেন জানতে চাইবে, তার মানে কি বলে দিবেন যে অ্যানিমেশন দিব, ট্রানজিশন দিব, ব্যাকগ্রাউন্ড দিব, এগুলাই বলে প্রেজেন্টেশন। হ্যাঁ, এবার স্লাইড মাস্টারের যে ইউজ, স্লাইড লেআউট কি, আর স্লাইড নর্মাল স্লাইড কি, মাস্টার স্লাইড কি, হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। আসেন পড়ি। তো বলে দিচ্ছে যে নেসেসারি সফটওয়্যার কি, আপনারা যত কিছুই পড়ছেন এই 5টা আপনাকে মনে রাখতেই হবে। আপনি যতই পাওয়ার পয়েন্টে গুগল সার্চ করে পাওয়ার পয়েন্টের অল্টারনেটিভ কি, আপনাদেরকে 5টা
সফটওয়্যারের নাম লিখতে বলছিল প্রেজেন্টেশন, আপনারা মাইক্রোসফট ওয়ার্ড লিখে রাখছেন। 5টা প্রেজেন্টেশন সফটওয়্যারের নাম লিখতে বলছে, আপনারা কেউ কেউ মাইক্রোসফট ওয়ার্ড লিখে রাখছেন। বুঝতে পারছেন? এই কাজগুলো করা যাবে না, যেটা যেই সেটা লিখতে হবে। এবার বাংলা টাইপিং সফটওয়্যার গুলো কি কি জানতে হবে। ওকে, এবার দেখেন বিজনেস প্রেজেন্টেশন, টাইপস অফ প্রেজেন্টেশন। বিজনেস প্রেজেন্টেশন, পোর্টফোলিও, ইনফোগ্রাফিক, ইমেজ। টাইপস অফ প্রেজেন্টেশন কি কি, এগুলো আমরা অনেক কিছু করছি অলরেডি, ঠিক আছে। আচ্ছা, পোর্টফোলিও মানে আপনি যে পাওয়ার পয়েন্ট দিয়ে শুধু প্রেজেন্টেশনই করবেন তা না, পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু সিভিও করা যায়। পাওয়ার পয়েন্টে যদি আপনি একটা স্লাইড নেন এবং লেআউটটা যদি চেঞ্জ করে দেন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আপনি যদি এখানে বলেন যে A4 পোর্ট্রেট, পোর্ট্রেট, তাহলে কিন্তু এই যে এটা কিন্তু একটা পেজের মতো হয়েছে। বুঝতে পারছেন? এবার আপনি চাইলে এখানে সিভি তৈরি করতে পারেন। আমরা সবসময় যে হোয়াইট স্ক্রিনেই করব তা না, ঠিক আছে। আমরা যদি চাই, আমরা এটাকে A4 বানিয়েও এজ এ ইয়ে হিসেবে পোর্ট্রেট দিতে হবে। দুটোই পোর্ট্রেট দিয়ে এই, বুঝতে পারছি। এটাও কিন্তু করা যায়, অনেকে পাওয়ার পয়েন্ট দিয়ে সিভি তৈরি করে, ঠিক আছে। এই তো এটাই বলতেছে যে কি কি জিনিস আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে করতে পারবেন, ঠিক আছে, সেটা জানতে চাচ্ছে। এবার ইলুস্ট্রেশন এর ক্ষেত্রে একটু আমি বলছি যে ইলুস্ট্রেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। সিম্বল দিতে জানি, ইকুয়েশন আনতে জানি, হাইপারলিংক পারি। হাইপারলিংক কি বলেন? এই প্রভা বলেন হাইপারলিংক কেমনে করবেন? কপি করে বসায় দিবেন। লিংকটা বসাবো, কি দিয়ে বসাবেন? শর্টকাট কি কি হাইপারলিংকের আপনাদেরকে বলতে বলছি? কিবোর্ড শর্টকাট কি স্বর্ণা বলেন? কন্ট্রোল কে। পড়াশোনা একদম করেন না, বসেন। তারপরে মিডিয়া, অডিও কেমনে আনবেন, ভিডিও কেমনে আনবেন, স্ক্রিন রেকর্ডিং কেমনে করবেন? জান্নাত এখন কইতে পারবেন? অ্যাকশন বাটনের কাজ করছেন? কাউন্টডাউন টাইমার করি নাই, আসেও নাই, করিও নাই, জানি না। টাইমার ওই যে কাউন্টডাউন দেয় আর কি, জানি না, এটা মনে হয় অ্যাডভান্সে আছে, আমাদের এখানে নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে 34 নাম্বার পেজ ইম্পর্টেন্ট, যে আপনি এই কাজগুলো করতে পারেন কিনা। এবার ফাইল ফরম্যাট চাইছে, মনে রাখতে হবে। ঠিক আছে, 5টা ফাইল ফরম্যাট মনে রাখবেন। অ্যানিমেশনের ক্ষেত্রে কি কি অ্যানিমেশন দিতে পারেন সেটা জানতে হবে। যে কোনো 4টার মধ্যে একটা দিয়ে বলবে যে এগুলো অ্যাকচুয়ালি কি। ইন্ট্রান্স, এমফাসাইজ, এক্সিট, এগুলো কি অ্যানিমেশন না ট্রানজিশন, এগুলো আপনাকে জানতে হবে। এবার ট্রানজিশনের ক্ষেত্রে কি কি ট্রানজিশন দিতে পারেন, অনেক কিছু দিতে পারি, তার মধ্যে এগুলা মনে রাখবেন। এবার মাস্টার স্লাইড মানে স্লাইড লেআউটে গিয়ে মাস্টার স্লাইড, তাই তো, নাকি ডিজাইনে গিয়ে? ভিউতে গিয়ে স্লাইড মাস্টার দিলে স্লাইড মাস্টার চলে আসবে, এটাকে বলা হয় মাস্টার স্লাইডের মানে অরিয়েন্টেশন মানে বা লেআউট। হ্যাঁ, স্লাইড লেআউটটা এখন কি আছে, মাস্টার ভিউতে আছে। আর এটাকে বলা হয় নরমাল,
নর্মাল লেআউট, ঠিক আছে? এটাকে কি বলা হয়? নো, এটাকে বলা হয় নর্মাল, যেখানে আপনি এডিট করতে পারবেন, কন্টেন্ট দিতে পারবেন, পিকচার দিতে পারবেন, সব দিতে পারবেন। এটা হচ্ছে নর্মাল ভিউ। আর ওটা ছিল কি স্লাইড মাস্টার ভিউ। আর এটাকে বলা হয় স্লাইড শর্টার ভিউ। কি কি স্লাইড আছে সবগুলো স্লাইড একসাথে দেখা, দ্যাট ইজ কল্ড স্লাইড শর্টার ভিউ। আর এটা হচ্ছে কি প্রেজেন্টেশন ভিউ, প্রেজেন্টেশন, ঠিক আছে? প্রেজেন্টেশন বা রিডিং, এটা রিডিং ভিউ, আর এটা হচ্ছে স্লাইড শো বা প্রেজেন্টেশন ভিউ। বুঝতে পারছি? ওকে, তো কোনটা কি, কোনটা, এখানে অনেকগুলো প্রশ্ন আসে যে কোন ভিউতে গিয়ে আপনি কি করতে পারবেন, এই প্রশ্নটাও আসে, ঠিক আছে? তো সবগুলো ভিউ সম্পর্কে আপনারা একটু ধারণা রাখবেন আর কি। প্লেস হোল্ডারের কাজ কি জিজ্ঞাসা করে, স্লাইড মাস্টারের প্লেস হোল্ডারের কাজ কি, ব্যাকগ্রাউন্ড স্টাইল কি চেঞ্জ করা যায় কিনা, হ্যাঁ এগুলো জিনিস। প্লেস হোল্ডারের অ্যাকচুয়ালি কাজ কি? ধরেন আপনি লিখতেছেন, একটা ফর্ম ফিল আপ করতেছেন, মাঝখানে বলে দিল প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এই যে কথাটা লিখে দেয়, হিন্টস দেওয়া। প্লেস হোল্ডার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে হিন্টস দেওয়া, হিন্টস। যে আপনি কোনোটা ফর্ম ফিল আপ করতেছেন, হিন্টস দিয়ে দিলেন যে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, দ্যাট ইজ কল্ড প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের কাজই হচ্ছে হিন্টস, হিন্টস দেওয়া, আপনাকে হিন্টস প্রোভাইড করা। এবার সেটিংসে তো এগুলো আছেই। প্রিন্টার সেটিংসে কি কি দেখবেন, আগেও পড়ে আসছেন, এখানেও আছে। এবার আরেকটা প্রশ্ন আসে যে পাওয়ার পয়েন্টে আপনি কি কি ফরম্যাটে পাওয়ার পয়েন্টটাকে এক্সিকিউট করতে পারেন, মানে কি কি ভাবে পাওয়ার পয়েন্টকে বের করতে পারেন, পাওয়ার পয়েন্টের মানে এন্ড রেজাল্টটা কি, সেটা আপনাকে বলতে হবে যে আমি পিডিএফ আকারে বের করতে পারি, ভিডিও আকারে বের করতে পারি, হ্যান্ডআউট অথবা সিডি আকারে বের করতে পারি। আমরা অলরেডি পিডিএফ পারি, ভিডিও পারি, হ্যান্ডআউটসও পারি। সিডি পারা লাগবে না, সিডি এখন আর কেউ ইউজ করে না, বুঝছেন? এখন সবাই আপলোড আর ডাউনলোডে বিশ্বাসী, হ্যাঁ, আর ভাইরাল হতে বিশ্বাসী, ঠিক আছে? বুঝতে পারছি? আগে ছিল সিডি, সিডি আকারেও বের করা যেত। আচ্ছা, এবার ম্যানেজ এবং ডিজিটাল রিসোর্স পড়ে আসি, ঠিক আছে? তারপরে বাকি থাকলো শুধু স্প্রেডশিট। তো আপনারাই বুঝেন যে একটা সিলেবাসের কতখানি অংশ আপনাদের শেষ হয়ে গেছে, সবই শেষ, ঠিক আছে? শুধু এক্সেল ছাড়া, এক্সেল ধরেন 30% আর 70%ই কভার হয়ে গেছে। এবার আমার কাজ শেষ, কাজ আপনাদের শুরু হয়েছে। এটা আগে প্রিন্ট করি, হ্যাঁ আমি একটু প্রিন্ট করে নেই, তারপর ফটোকপি করাচ্ছি, একটু ওয়েট করেন, আমরা 1-2 দিন ওয়েট করেন, তারপর দিব। কিন্তু আপনারা এটা ডিজিটালটা আমাকে মনে করেন আমি শেয়ার করে দিব, আমার প্রিন্টের অপশনে আপনারা থাকেন না। আমি যেটা বলবো যে যদি কেউ পারেন, যে যদি কারো ফ্রিতে প্রিন্টিং করার ব্যবস্থা থাকে, প্রিন্ট করে নিয়েন, যেই যেই পেজগুলো বলে দিছি সেই পেজগুলো প্রিন্ট করে নিয়েন, প্রিন্ট করে তারপর সবাই মিলে ফটোকপিও করে নিতে পারেন। অথবা যতদিন পর্যন্ত সেটা না হইতেছে, আপনারা সবচেয়ে ভালো হয় আমি বলবো যে অনলাইনেই পিডিএফটা পড়তে থাকেন, ঠিক আছে? লিখে লিখে পড়েন। আরো আরো যদি অ্যাডভান্স কেউ পারেন, এই যেটুকু যেই যেই পেজগুলো আমি বলছি, এই যে পেজগুলো চ্যাট জিপিটিতে একটা সার্চ দিতে পারেন, অনেক প্রশ্ন আপনি পেয়ে যাবেন, যদিও চ্যাট জিপিটি ভুল অ্যান্সার দেয়, তারপরও প্রশ্নের প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবেন, ঠিক আছে? দরকার নাই চ্যাট জিপিটি যাওয়ার দরকার নাই, আপনাদের যেটা কাজ হচ্ছে আপনারা এগুলো লিখে লিখে ভালো করে পড়েন, এটা হচ্ছে মেইন কাহিনী। যতদিন পর্যন্ত আমি হার্ড কপি প্রিন্ট করে না দিতে পারছি, আপনারা সফট কপিটাই ভালো করে পড়েন, ঠিক আছে? আচ্ছা, এখন অনলাইন রিসোর্সে যেটা আছে, আপনাকে ক্লাউড স্টোরেজ সম্পর্কে ধারণা রাখতে হবে। আচ্ছা, এবার মাইক্রোসফটের লোকাল অ্যাকাউন্ট, লোকাল অ্যাকাউন্ট মানে কি? আপনি যদি এভাবে দিয়ে দিলাম,
এরপর আমি একটা পাসওয়ার্ড দিলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, তার একটা পাসওয়ার্ড দিছি, এবার আমি লগ ইন করলাম। দ্যাট ইজ কল লোকাল অ্যাকাউন্ট, লোকাল অ্যাকাউন্ট। আর মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট আপনি করলেন, উইন্ডোজ যেহেতু মাইক্রোসফটের একটা ভার্সন বা মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, এ কারণে যেটা হয় যে অনেক সময় বলে যে এই যে এইচপি লেখা যে অ্যাকাউন্টটা ছিল, এটা কিন্তু যে উইন্ডোজ দিছে, এই পিসিতে যে উইন্ডোজ ইনস্টল করছে সে ম্যানুয়ালি দিছে। আর মাইক্রোসফটের যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, মাইক্রোসফট নিজেই বলে যে আমার পিসিতে লগ ইন করার জন্য তোমার একটা অ্যাকাউন্ট লাগবে। মনে আছে ওই যে ওইটা যখন স্যার ইনস্টল দিচ্ছিল, একটা অ্যাকাউন্ট চাচ্ছিল, মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট খুলো বলতেছিল। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালিও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, যেমন অনেকের পিসিতে দেখবেন যে এসিআইপি, অ্যাডমিনিস্ট্রেটর, ইউজ, স্টুডেন্ট, এই এই প্রত্যেকটা হচ্ছে এক একটা অ্যাকাউন্ট হিসেবে আপনি ঢুকতে পারলেন। আর একটা হচ্ছে যে উইন্ডোজ ইনস্টল করার সময় বা উইন্ডোজ নিজেই বলে যে আমার মাইক্রোসফট, গুগল যেমন বলে যে আমার সার্ভিস ইউজ করবা, তো আমাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এরকম মাইক্রোসফটও বলে যে আমার তৈরি প্রোডাক্ট উইন্ডোজ তোমরা ইউজ করবা, তাহলে আমার এখানে একটা অ্যাকাউন্ট খুলেই করো। এটা অপশনাল রাখছে, আইদার মাইক্রোসফট আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা না খুলেও আমরা যে বলি যে স্কিপ ফর নাও, এখন অ্যাকাউন্ট খুলবো না, পরবর্তীতে কোনো সময় লাগলে খুলবো। তাহলে মাইক্রোসফটের অ্যাকাউন্ট হচ্ছে মাইক্রোসফটের জন্য একটা অ্যাকাউন্ট খুললেন, আর নর্মাল লোকাল অ্যাকাউন্ট মানে আপনি এই পিসিটা ইউজ করার জন্য একটা অ্যাকাউন্ট খুলে রাখছেন, যাতে করে আপনার কাজটা, এখন ধরেন এখানে একজন আসলো, এসে কম্পিউটারটা স্টার্ট দিল, ধরেন আপনারাই, এখন আপনাদের মন চাইলো যে ম্যাম তো নাই, আমি ঢুকে কিছু একটা করি, মন চাইলো, কিন্তু কি করলেন, ঢুকতে পারবেন? পাসওয়ার্ড জানা না থাকলে ঢুকতে পারবেন না, ঠিক আছে? সো এই জিনিসটাই যে আপনার লোকাল অ্যাকাউন্ট খোলার কারণটা কি, যাতে ডাটাতে প্রাইভেসি থাকে। একটা আমরা যখন বাসায় আগে একই পিসি সবাই ইউজ করতাম, তখন মনে আছে যে আমরা এক একজনের দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতাম। বিশেষ করে আমাদের ভার্সিটিতে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে অ্যাকাউন্ট থাকতো। আমরা যেহেতু ল্যাব পিসিতে বসতাম, প্রত্যেকের জন্য একটা করে অ্যাকাউন্ট থাকতো এবং প্রত্যেকের জন্য 2 জিবি করে ডাটা থাকতো, মানে ওই পার্টিকুলার ইয়েটা আপনি 2 জিবি ডাটার মধ্যে আপনি থাকতো। তো যেহেতু কেন, একজন স্টুডেন্ট যেন আরেকটা স্টুডেন্টের ফাইল বা ফোল্ডার ধরে নষ্ট করতে না পারে, এটা হলো লোকাল অ্যাকাউন্টের কাজ। আর মাইক্রোসফটের অ্যাকাউন্ট হচ্ছে মাইক্রোসফটের স্টোরেজে একটা অ্যাকাউন্ট খোলা। বুঝতে পারছি, জিনিসটা গুছিয়ে বলতে হবে। এবার ক্লাউড যখন কোন ইউজ করবেন, ক্লাউড মানে কি, গুগল ড্রাইভ, এটা একটা ক্লাউড স্টোরেজ। আপনার গুগল ড্রাইভকে আমি অ্যাক্সেস করতে পারবো? কখন পারবো? যখন জিমেল থাকলে, ইয়েস, অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতে হবে, তখনই পারবো। তো যখন এ ধরনের কিছু একটা বলবে যে ক্লাউড কেন আমরা ইউজ করি, ক্লাউডের কেন অ্যাক্সেস করে, এই যে দেখেন বলে দিচ্ছে যে কেন ক্লাউড স্টোরেজ বা রিসোর্স শেয়ারিং ইউজ করব। আমি এই পিসিতে কোনো একটা ডকুমেন্ট রাখলাম, যেমন ভিডিওটা রাখছিলাম, ইউটিউব যেটাকে মানে অ্যালাউ করে নাই। এখন আপনারা যখন বলতেছেন ম্যাম ভিডিও দেন, আমি পারতেছিলাম না, কেন? কারণ ভিডিওটা এইখানকার পিসিতে আছে, আমার পিসিতে তো নাই, আমি কিভাবে দিব সেটা? কিন্তু ওই ভিডিওটাই আজকে আমি কি করছি, ড্রাইভে উঠে নিয়ে গেছি, আমার ড্রাইভে আমি উঠে নিয়ে গেছি। এখন আমি কি করলাম, বাসায় গিয়ে আমার পিসি থেকে ড্রাইভ থেকে ডাউনলোড করে পিসিটা ঠিকঠাক করে আবার আপলোড করে দিব ইউটিউবে। তাহলে কি করলো, আমার সোজা হলো না, ফাইল শেয়ারিং সোজা হলো না? বা আমি আমার স্টোরেজে এই ফাইলগুলো রেখে দিছি, এবার আপনাদেরকে বলতেছি যে আপনাদেরকে ড্রাইভের লিঙ্কটা শেয়ার করে দিব, আপনারা নামিয়ে পড়ে নিয়েন।
ইজিয়ার হলো না? কবে প্রিন্ট করব, কবে ফটোকপি করবেন, কবে পড়বেন? এটা কি সময়ের সাপেক্ষ ব্যাপার হলো না? আর আমি কি বললাম যে আমি সব আমার যত রিসোর্স আছে সব উঠিয়ে দিছি, এবার তোমরা পড়ে নাও, লিংক দিয়ে দিছি, তোমরা পড়ে নাও। তাহলে কি হলো? ফাইল শেয়ারিং এ সোজা হলো। ক্লাউড স্টোরেজ আমরা কেন ইউজ করব? তার পিছনে বড় কারণই হচ্ছে যে আমাদের একটা হচ্ছে ডাটা সিকিউরিটি হচ্ছে, ঠিক আছে, কেউ ইজিলি পারমিশন বা পাবে না, এবং শেয়ারিং মানে রিসোর্স আপলোড টু এফিশিয়েন্টলি এবং শেয়ারিং করা যাচ্ছে খুব সুন্দর ভাবে। এই প্রাইভেসিও থাকতেছে, আবার শেয়ার ক্যারিংও হচ্ছে। হ্যাঁ, সো এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা কি করি? ক্লাউড স্টোরেজ ইউজ করি। এবার ক্লাউড স্টোরেজ কি কি প্রচলিত আছে, এই যে সবগুলা মনে রাখতে হবে। এবার এই যে ক্লাউড আছে না, আপনি যে ডকুমেন্ট গুলো রাখলেন, আমি আপনাদেরকে লিংক শেয়ার করে দিলাম, কিন্তু প্রাইভেসি দেওয়ার অপশন আছে জানেন? এই যে আপনি শেয়ার করলাম, এই দেখেন যে কে কে কি করতে পারবে। আমি যদি বলতাম যে কেউ কিচ্ছু করতে পারবে না, কমেন্টার মানে শুধু কমেন্ট করতে পারবে, কিন্তু কোনো ফাইল আপলোডও করতে পারবে না, ডাউনলোডও করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, জাস্ট দেখতে পারবে। এটা হলো অ্যাক্সেস করা। এবার ভিউয়ার শুধু দেখতে পারবে, কিন্তু কোনো ফাইল ডাউনলোডও করতে পারবে না, আপলোড করতে পারবে না, কমেন্টও করা যাবে না। আবার দিলাম এডিটর, কি করতে বলছে? অর্গানাইজ করতে পারবে, অর্গানাইজ করতে করতে পারবে, অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে। বুঝতে পারছেন? সো এই বিষয়গুলা হচ্ছে আপনাকে করতে পারবেন। শেয়ারই করা যাবে না। স্টোরেজে অনেকগুলা অপশন আছে, স্টোরেজের এইগুলাই হচ্ছে ফাইল ক্যান ভিউ, এডিট, ডাউনলোড, পারমিশনের ব্যাপারটা। হ্যাঁ, এবার অনলাইন ফর্ম আমরা পড়ছি, আমি আপনাদেরকে বলছিলাম ফর্মের ব্যাপারটা, যে শুধু যে গুগল ফর্ম আছে তাও না, আরো কিছু ফর্ম আছে। এই যে ফর্ম, কি কি ফর্ম আছে এগুলা অনেক সময় বলে যে 5টা অনলাইন ফর্মের নাম লিখো বা 3টা অনলাইন ফর্মের নাম লিখো, অথবা বলে দিবে যে উফো, এটা কি কি এটা কি, হ্যাঁ, বা টাইপ ফর্ম, ঠিক আছে এটা। এবার আমরা যখন ফর্ম করছিলাম, এই ফর্মটা যে রেসপন্স করবে, সেক্ষেত্রে আমরা কিছু ভ্যালিডেশন দিছিলাম, তাই না? এই যে ভ্যালিডেশন রুল, রিকোয়ার্ড ফ্রেম ফিল্ড অ্যাকোয়ার, মানে ফর্মে আপনি বিভিন্ন ফিল্ড তৈরি করতেছেন, আবার তার সাথে কি দিচ্ছেন? ভ্যালিডেশন দিচ্ছেন। এবার কি কি জিনিসের ভ্যালিডেশন দেওয়া যায় তার একটা বিবরণ দিয়ে দিয়েছে। এখান থেকে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে? আপনি ইউজারের কাছ থেকে অ্যাড্রেস নিবেন, আপনি ইউজারের কাছ থেকে অ্যাড্রেস নিবেন, তখন কোন ভ্যালিডেশনটা দিবেন? বলেন এখানে কোন ভ্যালিডেশনটা আপনি দিবেন? আপনি ইউজারের কাছ থেকে শুধু অ্যাড্রেস নিবেন, অন্য কিছু দিতে পারবে না, তখন আপনি কি দিবেন যাতে এই বিষয়টা নিশ্চিত হয়? বা লোকেশন নিবেন, তখন ইউজারকে মানে ইউজারে আপনার ফর্মে একটা ফিল্ড থাকবে যেখানে শুধু লোকেশন বা অ্যাড্রেস নিবেন, তখন কি রিলেটেড ভ্যালিডেশন দিবেন? আপনাদের যে কমন সেন্স নাই তার একটা প্রমাণ হচ্ছে এটা। অ্যাড্রেসে কি নাম্বার থাকে? নাম্বার রিলেটেড ভ্যালিডেশন কেন দিবেন? ফাইল টাইপ, কে বললেন পোস্টাল কোড? কোন সুবুদ্ধিমান ব্যক্তি? সেটাই ঠিক আছে, ঠিকই বলছেন, পোস্টাল কোডই হবে, পোস্টাল কোড হবে। আমি তো বলে দিলাম যে লোকেশন নিচ্ছি, তাহলে কি হবে? আমি যদি বলি যে ফোন নাম্বার নিচ্ছি, তখন সেটা আপনি ফোন নাম্বারে যাবেন। আমি যদি বলি যে আমি ইমেল অ্যাড্রেস নিচ্ছি, তখন ভ্যালিডেশন দিবেন ইমেল অ্যাড্রেস। আমি ফাইল টাইপ, আমি বলে দিচ্ছি যে ইমেজ ফাইল দিতে পারবে, কোনো পিডিএফ টিডিএফ দিতে পারবে না, তখন কোথায় দিবেন? ফাইল টাইপ। আমি যদি বলি যে 10টা ফাইল উঠাতে পারবে, এর বেশি ফাইল দিতে পারবে না, তখন কোন ভ্যালিডেশন দিবে? আমি যদি বলি যে ফাইল যেটা উঠাবে সেটা
20 মেগাবাইটের বেশি হবে না, তখন কোনটা দিব? ফাইল সাইজ। আমি যদি বলি অ্যাবাউট ইউ সেলফ লিখবেন, 30 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তখন কি বলবেন? ওয়ার্ডস অথবা ক্যারেক্টারস। ঠিক আছে, এগুলা বোঝেন বোঝেন। আন্তাজে সব কথা বলেন না। তারপর ডিফারেন্ট মিডিয়া, কি কি মিডিয়া আছে যাতে করে আপনি যোগাযোগ করতে পারেন মানুষের সাথে। ঠিক আছে, এবার অনলাইন মিটিং এর জন্য আপনি কি কি ইউজ করবেন সেটাও জানতে চাইছে। ঠিক আছে, এরপর বলতেছে প্ল্যাটফর্ম ফ্যাসিলিটিস, মানে আপনি যখন একটা ফর্ম তৈরি করবেন, কালকে আমরা জুম মিটিং করব, এই জুম মিটিং এ আপনি কি কি জিনিস দিতে পারবেন। জুম মিটিং আপনারা সবাই কম বেশি ইউজ করছেন। জুম মিটিং এ কি করা যায়? স্ক্রিন শেয়ার করা যায়, ফাইল শেয়ার করা যায়, আবার চ্যাট করতে পারেন না? এই বিষয়টাই যে আপনি যখন মিটিং করতেছেন তখন কি কি জিনিস করা যায়। স্ক্রিন শেয়ার করা যায়, মেসেজ দেওয়া যায়, ফাইল শেয়ার করা যায়। এবার মিটিং আপনি করলেন, সেই মিটিং এর তো নোটিফিকেশন যেতে হবে যে আজকে এত তারিখে একটা মিটিং আছে, তখন আমরা গুগল ক্যালেন্ডার, আউটলুক ইউজ করি। বুঝতে পারছেন? পড়েন পড়েন এগুলা। এবার এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে একটা প্রশ্ন আসে যে ইন্টারনেট আর ডাব্লিউডাব্লিউ এর মধ্যে পার্থক্যটা কি? ইন্টারনেট আর ডাব্লিউডাব্লিউ ডট এর মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, তারপর একটা প্রশ্ন আসে ইউআরএল কি? তারপর একটা প্রশ্ন আসে যে আপনি একটা ফেসবুকে আপনি একটা লগ ইন করছেন, আপনি ব্রাউজার দিয়ে ফেসবুকে কি করছেন? লগ ইন করছেন। এবার এটা নোট ডাউন করেন, সিনক্রোনাইজেশন কি? সিনক্রোনাইজেশন অফ ওয়েব ব্রাউজার এর কাজ কি? সিনক্রোনাইজেশন, সিনক্রোনাইজ, SYN ক্রো, CH, দাঁড়ান লিখে দিই, কই কই, এই গুড। আচ্ছা, ইনকগনিশন মোডটা কি? ব্রাউজার তো চিনেন সবাই, এটা তো লিখছেন। ইন্টারনেট আর ডাব্লিউডাব্লিউ ডট এর মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নগুলো যেগুলো আমি আজকে বললাম, এগুলোর উপর আমি কালকে ধরবো। ঠিক আছে, ইন্টারনেট আর ডাব্লিউডাব্লিউ ডট এর মধ্যে পার্থক্য কি? টাইপস অফ ওয়েব ব্রাউজার, এটা দরকার নাই, আমরা জানি ওয়েব ব্রাউজার কি কি আছে, দরকার নাই। ইমেলের ক্ষেত্রে, ইমেলের ক্ষেত্রে ইমেল, এখানে যে ইমেলের কথা বলছে না, ইউজেস অফ ইমেল বলছে না, এখানে একটা প্রশ্ন আসে ইমেজের ইমেল করার ক্ষেত্রে ফর্ম মানে অ্যাটিটিউড কি? ইমেল করার জন্য অ্যাটিটিউড কি? অ্যাটিটিউড, এই যে এখানে বানান দেখেন, অ্যাটিটিউডটা নেটিটিউড আছে। অ্যাটিটিউড হচ্ছে কি? কি কি জিনিস আপনাকে ইমেল করার ক্ষেত্রে থাকতে হবে, মানতে হবে, ম্যানার্স। হ্যাঁ, এটিকিউট কি? এবার নেটিকিউট কি? নেটিকিউট, অ্যাটিকিউট যদি হয়, না হলেই নয়। নেটিকিউট হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড অ্যাটিকিউট, নেটিকিউট অ্যাটিকিউট। ঠিক আছে, নেটিকিউট মানে হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড অ্যাটিকিউটকেই বলা হয় নেটিকিউট। বুঝতে পারছেন?
তাহলে কি বললাম, সিনকো আর ইন্টারনেট আর ডাব্লিউ ডট এর মধ্যে পার্থক্য কি, ইউআরএল কি, হ্যাঁ, ওয়েব ব্রাউজার কি কি, কেন ওয়েব ব্রাউজারের হিস্ট্রি আমরা ক্লিন করে দিব, এগুলাই প্রশ্ন, এগুলাই আপনাদের প্রশ্ন। কেন ওয়েব ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করব, প্রশ্ন। ইউজেস অফ ইমেল এর জায়গায় ইমেল নিয়ে প্রশ্ন হচ্ছে, ইমেল করার ক্ষেত্রে কি ম্যানার ফলো করব, হ্যাঁ বুঝছে, ইমেল করার ক্ষেত্রে কি ম্যানার্স ফলো করব। এবার ইনকগনিশন মোডটা কি, এই দেখেন প্রত্যেকটা ব্রাউজারে এই যে নিউ ইনকগনিশন উইন্ডো, এটা ক্লিক করলেন। এবার আপনি যদি বলেন যে আমি এখানে প্রথম আলো সার্চ দিলাম, রাইট, দাঁড়ান, দিলাম, প্রথম আলো সার্চ দিছি, রাইট। আর এখানে এটা হলো কি প্রাইভেট উইন্ডো, প্রাইভেট উইন্ডোকে বলা হয় ইনকগনিশন উইন্ডো, দ্যাট ইজ কল্ড প্রাইভেট উইন্ডোকে বলা হয়। আপনি ধরেন আপনার বাবা মা জানুক না এরকম একটা সাইটে ঢুকছেন, বা আপনার বড় ভাই না জানুক আপনি ফেসবুক ইউজ করছেন, ওর পিসি থেকে বসে ফেসবুক ইউজ করছেন, তখন আপনি কি করবেন, ইনকগনিশন বা প্রাইভেট উইন্ডোতে ব্রাউজ করবেন। এবার কথা বলতেছেন কে, আর আপনি এখানে আসা ডেইলি স্টার www.dailystar.com দিলেন, ঠিক আছে, দা ডেইলি স্টার লিখে মনে হয় না কি লিখে গেছেন। আচ্ছা, তো ডেইলি স্টার পেজটা চলে আসছে, রাইট। এখন আপনি যখন হিস্ট্রি দেখতে যাবেন যে কি কি জিনিস ব্রাউজ করা হয়েছে আজকে সারাদিনে, হিস্ট্রি ক্লিক করেন, দেখেন এই যে এই পর্যন্ত যা যা ব্রাউজ করছি সব এখানে দেখা যাচ্ছে, রাইট। কিন্তু প্রথম আলো যে ব্রাউজ করছে দেখা যাচ্ছে, কেন দেখা গেল না? প্রাইভেট উইন্ডোতে আপনি কোন একটা কিছু ব্রাউজ করলে সেটার হিস্ট্রি, হিস্ট্রিতে তো দেখাই যাবে না, আপনি যখন পিসিটা অফ করে দিবেন সাথে সাথে ওই ডাটাটা চলে যাবে, মুছে যায়, এটাকে বলা হয় ইনকগনিশন মুড বা প্রাইভেট মুড, ঠিক আছে। এবার এই হিস্ট্রি যদি আসে, এই যে এত এত হিস্ট্রি, এই হিস্ট্রি ডিলিট করব, তাতে সুবিধা কি অসুবিধা কি? হিস্ট্রি ডিলিট করলে যেটা হয়, বা ক্যাশ ডিলিট করে, ধরেন আপনি ডিলিট ব্রাউজিং হিস্ট্রি, যদি কোনো শয়তানি বুদ্ধি থাকে মাথায় তাহলে খুব ভালো মতো কাজ হয়ে যাবে, সব মুছে যাবে, হ্যাঁ, যে যা যা এই পর্যন্ত আমি ব্রাউজ করছি কিচ্ছু আমি রাখতে চাচ্ছি না, চাইতেই পারেন, সমস্যা নাই, অফ করে দিতে পারেন। কুকিজ, সাথে সাথে কিছু কুকিজ চলে আসে, এগুলোও ডিলিট করতে পারেন ওয়েবসাইটের সাথে কিছু। এবার ক্যাশ, ক্যাশ ইমেজ, ক্যাশ মানে হচ্ছে যে ধরেন একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো অ্যাডভার্টাইজ থাকে না, ওই রিলেটেড কিছু ছবি টবি থাকে না, এগুলো তো রিলেটেড না, মানে এগুলো দরকারই নাই, আয়সা পড়ে ওয়েবসাইটে থেকে আর্ন করার জন্য মানুষ এসব অ্যাডভার্টাইজ গুলো দেয়। তো এগুলা আসলে সব যদি এসে আপনার পিসিতে জমা হয় তাহলে আপনার পিসি স্লো হয়ে যাবে না, আপনার ব্রাউজার তো স্লো হয়ে যাবে, ফার্স্ট পেজ আসবে না। আপনি যদি বলেন যে সব ডিলিট করে দাও, অটো ফিল ডিলিট করে দাও, সাইটের যত সেটিংস আছে
সব ডিলিট করে দাও। তখন ডিলিট করলে যেটা সুবিধা হয়, আপনার ব্রাউজারটা ফাস্ট রান করে, এই ব্রাউজারটা ফাস্ট রান করে, এজন্য আমরা সব কি করে দেই, ডিলিট করে দেই। এবং প্রাইভেসিও দেয়। ধরেন কোনো এক সময় আপনি এখানে একটা ফেসবুকে লগ ইন করছিলেন, হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন না যে এই ডাটাগুলো থাকুক বা থাকুক, তখন আপনি যদি হিস্ট্রি ডিলিট করে দেন তখন আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। কুকিজ হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে কিছু কুকিজ থাকে, মানে দেখবেন যে অ্যাকসেপ্ট অল কুকিজ। কুকিজ মানে হচ্ছে কিছু আনওয়ান্টেড ফাইল, যেগুলো আপনি চাচ্ছেন না আসুক কিন্তু চলে আসে। সেটা অ্যাডভার্টাইজ রিলেটেডও থাকতে পারে, কিছু মানে ভাইরাস রিলেটেডও থাকতে পারে, সবকিছুই থাকতে পারে। কুকিজ মানে ফিচার্স, মানে একটা ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করার জন্য যা যা আছে সেটাই হচ্ছে কুকিজ। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি কোনো একটা, ধরেন ডেইলি স্টারের সাথে আরো কিছু ফাইলের, যেমন ধরেন আপনি যে এটাতে লিঙ্ক করলেন, ওদের ওয়েবসাইটে নিয়ে গেল, এইসবই হচ্ছে কুকি। হ্যাঁ, এগুলাই, বুঝছেন? হ্যাঁ, মাঝে মাঝে বলে এই যে যেমন এই অ্যাডভার্টাইজটা কোথায় আসছে, এবার আপনি এটাতে ক্লিক করার সাথে সাথে আকিস সিরামিসে নিয়ে যাবে আপনারে, বা কিছু কিছু ছবি টবি যা আছে এগুলো সব চলে আসবে, এগুলোকে বলা হয় কুকিজ। তো এবার আমরা বুঝলাম যে আমাদের কি তিনটা জিনিস, তাই না? ইন্টারনেট পার্টে অটোফিল, অটোফিল মানে কি, আপনি একটা পিসিতে কোনো একদিন লগ ইন করছিলেন, যেমন ধরেন আমি এনএসডি এর এখানে লগ ইন করছিলাম, এই দেখেন এটা কি হলো, অটোফিল চলে আসছে না, আমি কি লিখছি? এবার এটার সাথে যদি আরেকটু দিয়ে দিতাম যে পাসওয়ার্ডটা মনে রাখো, ও কিন্তু পাসওয়ার্ড মনে রাখে। এটাকে কি বলা হয়, বুকমার্ক করা। অর্থাৎ আপনি একদিন ব্রাউজ করছেন, এরপরে আপনি আর চাচ্ছেন না যে আমি বারবার skillportal.gov.bd লিখবো, আমি এখানে বুকমার্ক করে রাখবো, ডান দিয়ে রাখবো। এবার দেখবেন শো বুকমার্কসে গেলে এটা থেকে যায়, এই যে থেকে গেছে, জাস্ট ওখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। ইজিয়ার হলো না, বারবার skillportal.gov.bd লেখা আর একবারে বুকমার্ক করে রাখা, এটা হচ্ছে ফেভারিট দেওয়া বা বুকমার্ক করা। এবার কি বলতেছিলাম, অটোফিল হলো কি, যে আপনার পাসওয়ার্ডও মনে রাখবে, লগ ইন ইনফরমেশনও মনে রাখবে। সো অনেক ক্ষেত্রে এগুলা হেল্পফুল, আবার অনেক ক্ষেত্রে এগুলা কি প্রাইভেসি রিলেটেড ঝামেলা আপনার জন্য করে দিবে। হ্যাঁ, তো অটোফিল কি বুঝিয়ে দিলাম। ডিফল্ট ব্রাউজার কি, মানে আপনি যে কোনো ডট মানে ফাইলই ওপেন করবেন, ওয়েবসাইট ওপেন করবেন, অলওয়েজ গুগল ক্রম দিয়ে ওপেন হবে, মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন হবে না। এটাকে বলা হয় ডিফল্ট ব্রাউজার সেট করা। আমরা বলি না যে ভিডিও ফাইল ওপেন হবে, অলওয়েজ কি ভিএলসি দিয়ে ওপেন হোক, মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন হোক। আবার ছবি যখন ওপেন হবে, অলওয়েজ পেইন্ট সফটওয়্যারটা দিয়েই হোক, বা ফটোস দিয়ে ওপেন হোক, অন্য কোনো ফাইল দিয়ে ওপেন না হোক। বা পিডিএফ এর ক্ষেত্রে দেখবেন অলওয়েজ কি অ্যাডোব ফটোশপে অ্যাডোব রিডার দিয়েই হয়। আপনার এই পিডিএফ কি ওয়ার্ড ডকুমেন্টে ওপেন হয়? তো ডিফল্ট ব্রাউজার বলতে বোঝায় যে আপনার পিসিতে যখনই ওয়েবসাইট রিলেটেড কিছু আপনি ব্রাউজ করবেন, তখন কোনটা আপনার ডিফল্ট ব্রাউজার হবে। এবার রিসেট এন্ড ক্লিন আপ মানে হচ্ছে ক্লিন করবেন। আর অ্যাডভান্স, অ্যাডভান্স মানে কি, যেমন ধরেন আপনি ইউটিউব দেখতেছেন, এখন এই ভিডিওটা আপনার ভালো লেগে গেছে। Check out the difference between this same sentence being dictated into Siri versus Whisperflow. Let's meet at Hey, this is Andrew Brown over here on Free Code Camp, bringing you another free cloud certification study course. And this time we are looking at the AWS Cloud Practitioner, also known as. দেখছেন, কষ্ট করে আপনার ভিডিও ডাউনলোড করতে হবে না, ওই অ্যাডভান্স অন করে দিবেন, অটো ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, এটাকে বলা হয় অ্যাডভান্স। ঠিক আছে, এরকম অ্যাডভান্স
প্রয়োজনীয় অনেক অ্যাডভান্স আছে, অপ্রয়োজনীয় অ্যাডভান্স আছে। না না, ওয়াচ লেটার তো আপনি এখানে ফিচার্স করে দিলেন যে এটা সেভ হয়ে থাকলো, আপনার ডকুমেন্টে সেটা সেভ হয়ে থাকলো, সেটা অন্য জিনিস। আর এটা হচ্ছে আপনি আমি এক্সটেনশনসে যান, গিয়ে বলে দিলেন যে দাঁড়ান, সার্চ গুগল স্টোরে গিয়ে বলে দিলেন যে ইউটিউব অ্যাড ব্লকার। তাহলে কি হলো, ইউটিউব দেখার সময় যত অ্যাড আসবে এই এক্সটেনশন কি করবে, অ্যাডগুলো ব্লক করে দিবে। এটা একটা অ্যাডভান্স, ঠিক আছে? এরকম আছে, আপনি বলতে চাচ্ছেন যে কি কালার পিকার দিলেন, হ্যাঁ, এটা আমরা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ইউজ করি। একটা ওয়েবসাইট আপনি ব্রাউজ করলেন, এবার ওই ওয়েবসাইটের কালারটাই আপনি চাচ্ছেন, তখন এই অ্যাডভান্সটা কি করবে, যে কোনো ওয়েবসাইটে গিয়ে যেই জায়গায় আপনি প্রেস করবেন সেই জায়গার কালার কোড আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, সো এগুলোকে বলা হয় অ্যাড ওয়ান্স, মানে কোনো একটা ব্রাউজারে আপনি যখন রিপিটেড কাজ করতেছেন তখন এই অ্যাডভান্স গুলো আপনার জন্য সহযোগিতা করে, দ্যাট ইজ কল্ড অ্যাডভান্স। ঠিক আছে? তাহলে অনেক কিছু বুঝছেন, অনেক কিছু বুঝেন নাই, না বুঝেন সমস্যা নেই, কিছু কিছু জিনিস না বুঝাই ভালো। ঠিক আছে? এবার আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার কাজ কি? খুদাই, কোনো কাজ নেই। আচ্ছা, আর নেটিকিউট বলছি যে নেটওয়ার্ক রিলেটেড যে অ্যাটিটিউড, সেটাই হচ্ছে নেটিকিউট। নেটিকিউট এবং অ্যাটিটিউড কি আসে, ঠিক আছে? তাহলে এইখানে আপনার 41 নাম্বার পেজটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? 40, হ্যাঁ 40, সরি। তো এই রিলেটেড অনেক প্রশ্ন আপনারা পাবেন, অনেক প্রশ্ন পাবেন, মানে প্রত্যেকটা প্রশ্নেই এই ধরনের রিলেটেড প্রশ্ন আছে, ঠিক আছে? আর কিছু না পারলেই, কোনো কিছুতে কিছু না পারলেই সিকিউরিটি, প্রাইভেসি এই কথাগুলো লিখে দিবেন, তাহলে দেখবেন কাজ হয়ে গেছে। ঠিক আছে? কোনো প্রশ্নের অ্যান্সারে যদি কিছু না পারেন, সিকিউরিটি, প্রাইভেসি এনশিওর করে তাইলেই হবে, তাহলে কিছুটা অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে? যাই হোক, অনেক কথাবার্তা বলছি আজকে, এগুলো আপনারা মুখস্থ করেন। আমি এই ফাইলটাই আপনাদেরকে উঠিয়ে দিচ্ছি ড্রাইভে। রাতে অবশ্যই মনে করবেন ড্রাইভটা যে শেয়ার করতে হবে। সিকিউরিটি এবং প্রাইভেসি মেনটেন করে, এনশিওর করে, এই বিষয়টা লিখে দিলেও